সবাইকে নমস্কার জানিয়ে আজকের আমাদের প্রি অ্যাডমিশন কাউন্সেলিং শুরু করতে চলেছি। নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি অনির্বাণ ঘোষ, ডাইরেক্টর সিকা, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন স্কুল অফ সায়েন্সের ডিরেক্টর প্রফেসর কাজল দে, স্কুল অফ এডুকেশন থেকে প্রফেসর সনত ঘোষ, স্কুল অফ সোশ্যাল সায়েন্স থেকে ডক্টর চন্দন বাসু এবং ডক্টর ঋতু মাথুর মিত্র, স্কুল অফ হিউম্যানিটিস থেকে ডক্টর অনামিকা দাস। আজকে আমাদের আলোচনায় যাদের নাম বললাম তারা অংশগ্রহণ করবেন। এবং আজকে আমরা যে জন্য বসেছি এই প্রি অ্যাডমিশন কাউন্সেলিং, আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের এই সময়ে জুলাই একাডেমিক সেশনের ভর্তির বিজ্ঞপ্তি বেরোয় এবং সেই রকম ভাবেই প্রত্যেক বছরের মতো এইবারও আমরা অ্যাডমিশন নোটিফিকেশন বার করেছি এবং আমরা এই প্রথম প্রি অ্যাডমিশন কাউন্সেলিং করছি ভার্চুয়াল মোডে। আপনারা জানেন প্রত্যেকেই যে এখন আমাদের বিভিন্ন বিধিনিষেধ চলছে, সেই জন্য বিভিন্ন স্টাডি সেন্টারে গিয়ে এই ধরনের প্রোগ্রাম করা সম্ভব নয়। তাই আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের যারা ইন্টেন্ডিং লার্নার্স বা যারা সম্ভাব্য শিক্ষার্থী বন্ধু তাদের সঙ্গে কথা বলার জন্য আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছি। আজকে আমরা মূলত যেগুলো আলোচনা করব, বিশ্ববিদ্যালয় কিভাবে পঠন পাঠন চালায় এবং এইবারেই আমাদের নতুন পাঠ্যক্রম শুরু হয়েছে 2021-22 শিক্ষাবর্ষ থেকে, যেটা আমরা বলি চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। সেই বিষয়ে আজকে আমাদের বিভিন্ন ফ্যাকাল্টি যারা আছেন, বিভিন্ন স্কুলের রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, তারা আলোচনা করবেন তাদের রেসপেক্টিভ বিষয় নিয়ে। তবে মূল বিষয়ে যাওয়ার আগে যারা প্রসপেক্টিভ লার্নার্স বা সম্ভাব্য যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আছে তারা নিশ্চয়ই জানতে চাইবেন ইউনিভার্সিটি সম্পর্কে। আপনারা কিছু জানেন, আবার কিছু হয়তো অজ্ঞাত আছে, সেই জন্য সবার জ্ঞাতার্থে আমি কয়েকটি বিষয় এখানে আলোচনা করব। যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় একটি রাজ্য স্তরের মুক্ত বিশ্ববিদ্যালয়, যেটি ইউজিসি এবং আরসিআই দ্বারা স্বীকৃত। ইউজিসির মাধ্যমে আমাদের যে সমস্ত ডিগ্রি ইউজি এবং পিজি ডিগ্রি হয় সেগুলো রিকগনাইজড কোর্স, আর বিএড স্পেশাল এডুকেশন রিকগনাইজ করে আরসিআই। সুতরাং বিশ্ববিদ্যালয়ে সমস্ত কোর্স ইউজি, পিজি এবং বিএড স্পেশাল এডুকেশন এই ধরনের যে সমস্ত ডিগ্রি কোর্সগুলো আছে সবই যারা রেগুলেটরি অথরিটি তাদের দ্বারা স্বীকৃত। তাদের স্বীকৃতি যদি না থাকে তাহলে এই ধরনের ডিগ্রিগুলো সেগুলো ভ্যালিডিটি থাকে না। অতি সম্প্রতি আমাদের বিশ্ববিদ্যালয় বা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়কে ন্যাক স্বীকৃতি দিয়েছে গ্রেড এ দিয়ে, এবং ন্যাক অ্যাক্রিডিট হওয়ার ফলে সর্বভারতীয় স্তরে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি উল্লেখযোগ্য ভূমিকা নিতে পেরেছে, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে। এবং এখানে কারা পড়তে আসছে এবং কেন পড়তে আসছে, এখানকার যে ডিগ্রি যেগুলোকে আমরা বললাম ইউজিসি এবং আরসিআই স্বীকৃত, এখানকার ডিগ্রি সমানভাবে অ্যাকসেপ্টেড। সবাই এটাকে গভর্নমেন্ট সেক্টরই হোক বা প্রাইভেট সেক্টরই হোক, সব জায়গায় ফ্রেশ রিক্রুটমেন্ট হোক বা প্রমোশন হোক, সব জায়গায় সমানভাবে গ্রাহ্য। সমস্ত বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যা ভ্যালু সার্টিফিকেটেড ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এই নিয়ে অনেকেই দ্বিমত আছে, অনেকেই সন্দেহ আছে যে এখান থেকে পড়ে আমাদের ডিগ্রিটা অ্যাকসেপ্টেড হবে কিনা। সে নিয়ে কোনো সন্দেহ নেই যে বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ডিগ্রি বা ডিপ্লোমা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ডিগ্রি এবং ডিপ্লোমার সমতুল। এখন যারা এই ইউনিভার্সিটিতে পড়ছে তারা কি কি পেতে পারে ইউনিভার্সিটি থেকে, কারণ রেগুলার বা প্রথাগত শিক্ষা ব্যবস্থায় যারা 12 পাস করে এখানে তো ভর্তি হচ্ছে, সুতরাং তার রেগুলার সিস্টেম সম্পর্কে অবহিত আছে। ক্যাম্পাস বেসড, স্কুলে গেলাম, কলেজে গেলাম, আমি ক্লাস করলাম, চলে এলাম। কিন্তু মুক্ত বিশ্ববিদ্যালয় হিসাবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় কি কি পরিষেবা দিচ্ছে টিচিং লার্নিং এর ক্ষেত্রে, সেটা একটু দেখে নেওয়া যাক। কারণ আমরা আবার এরপরে আমরা অন্য ধরনের একটা প্রোগ্রাম করবো, সেটাকে ইন্ডাকশন মিটিং বলছি। যখন আমাদের অ্যাডমিশন প্রসেসটা শেষ হয়ে যাবে তখন আমরা ইন্ডাকশন মিটিং করব। কিন্তু একটু আভাস দিয়ে রাখি, যারা ভর্তি হতে আসছে ইউনিভার্সিটিতে তারা কি কি পাবে ইউনিভার্সিটি থেকে। ফেস টু ফেস কাউন্সিলিং যেগুলো কলেজে আমাদের হবে, কলেজের মধ্যেই এগুলো হবে। এগুলো যখন আপনারা ভর্তি হবেন তখন আপনাদের সিলেক্ট করে নিতে হবে আপনাদের নিকটবর্তী যে কলেজগুলো আছে, আমাদের অ্যাপ্রুভড স্টাডি সেন্টার, সেখানে ভর্তি হতে পারবেন। এখন প্যান্ডেমিকের সময় আমাদের অনলাইন কাউন্সেলিং চলছে, সারা সপ্তাহ ধরেই আমাদের
যারা মাস্টারমশাই আছেন বা টিচার আছেন তারা ক্লাস নিচ্ছেন, তাদের সাথে কথা বলার সুযোগ থাকবে আপনাদের। ল্যাবরেটরি কাউন্সেলিং, যারা সায়েন্স পড়বে তাদের ল্যাবরেটরি কাউন্সেলিং থাকবে, আমাদের ম্যাডাম আছেন, ম্যাডাম বলবেন কিভাবে হয়। এছাড়া আমরা কিভাবে পৌঁছচ্ছি আমাদের ছাত্রছাত্রীদের কাছে বা আমাদের শিক্ষার্থীদের কাছে, এই প্যান্ডেমিকের সময় আমাদের মোবাইল অ্যাপ আছে, এলএমএস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ আপনি বাড়িতে বসেই সমস্ত কিছু একাডেমিক কন্টেন্ট যেগুলো সেগুলো পেয়ে যাবেন। এছাড়া সেলফ লার্নিং মেটেরিয়াল ছাড়া তো ওপেন সিস্টেমে পড়ানো যায় না, আমাদের সেলফ লার্নিং মেটেরিয়াল আমরা দেব থ্রু স্টাডি সেন্টার। কিন্তু এই প্যান্ডেমিকের সময় একটু ডিলে হচ্ছে সমস্ত কিছুই, কিন্তু যদি আমার পড়াশোনার ইচ্ছে থাকে তাহলে আমি আমার ওয়েবসাইট থেকে সমস্ত স্টাডি মেটেরিয়াল পেয়ে যেতে পারি। এছাড়া আমাদের অডিও ভিডিও লেকচার্স, ওয়েব টিভি, ওয়েব রেডিও এগুলো আছে। সুতরাং আমার যদি পড়ার ইচ্ছে থাকে, আমার যদি জানার ইচ্ছে থাকে, ইউনিভার্সিটি সম্পর্কে যদি জানতে চাই, তাহলে আমাদের যে সমস্ত ইলেকট্রনিক মিডিয়াম আছে সেইগুলোর উপরে নির্ভর করতে পারি। তার জন্য ওয়েব টিভি আছে, ওয়েব রেডিও আছে, আইসিটি সাপোর্ট আছে। এইবার আসছি আমাদের চয়েস বেসড ক্রেডিট সিস্টেম 21-22 থেকে, যেটি আমাদের কার্যকরী হচ্ছে। চয়েস থেকে বোঝা যাচ্ছে আমি কি কি চয়েস করতে পারবো, বা অর্থাৎ আমরা কি কি পছন্দ করতে পারবো। এটাকে আমরা লার্নার সেন্ট্রিক বলি, আমরা চাপিয়ে দিচ্ছি না, ইউনিভার্সিটি চাপিয়ে দিচ্ছে না, এটা লার্নাররা বা শিক্ষার্থী বন্ধুরা নিজেদের ইচ্ছে মতো কোর্স চয়েস করবে, প্রোগ্রাম চয়েস করবে। এই বছর আমরা 15টি বিষয়ের আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম অফার করছি। সেখানে ফিজিক্স, সেখানে সায়েন্সের সাবজেক্ট আছে, সেখানে আর্টসের সাবজেক্ট আছে, সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট আছে, আবার কমার্স ইকোনমিক্স আছে। তাহলে এইগুলো একটা চয়েসের জায়গা আছে। আমার যা এলিজিবিলিটি কন্ডিশন দেখে আমি যে এলিজিবিলিটি ফুলফিল করব সেই বিষয়ে আমি ভর্তি হতে পারবো। তাহলে এটা আমার প্রোগ্রাম চয়েস করলাম। প্রোগ্রামের মধ্যে আবার আমার বিভিন্ন কোর্স আছে, সেই জন্য আমরা চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, বিভিন্ন কোর্স আমরা পরবর্তী যারা বক্তা থাকবেন তাদের কাছ থেকে শুনবো, আমি ডিটেলসে যাচ্ছি না। একইভাবে আরেকটা জায়গা আমি চয়েস করতে পারবো, সেটা হচ্ছে লার্নার সাপোর্ট সেন্টার বা স্টাডি সেন্টার। সারা পশ্চিমবঙ্গে আমাদের 150টি স্টাডি সেন্টার আছে। এই 150টি স্টাডি সেন্টারে কোথায় কি সাবজেক্ট পড়ানো হবে, কোথায় কি অনার্স পড়ানো হবে, সেগুলো সবই আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে, ড্রপ ডাউন মেনুতে অ্যাভেলেবল। আমরা যখন ভর্তি হতে যাব পোর্টালের থ্রু দিয়ে, তখন সেখানে আমার চয়েসটা চলে আসবে। তাহলে এখানে আমি কি কি চয়েস করছি, আমি প্রোগ্রাম চয়েস করছি, আমি লার্নার সাপোর্ট সেন্টার চয়েস করছি। আমি যখন প্রোগ্রাম সিলেক্ট করে নেব, প্রোগ্রামের মধ্যে আবার একটা চয়েসের বা সিলেকশনের সুযোগ থাকবে, সেটা আমরা পরবর্তী আলোচনাতে শুনতে পাবো। আমি পরে আবার কথা বলবো কিছু। এখন আমি প্রফেসর কাজল দে আছেন, স্কুল অফ সায়েন্সের ডাইরেক্টর এবং প্রফেসর অফ ম্যাথমেটিক্স, ম্যাডামকে বলবো কিছু বলার জন্য। ধন্যবাদ প্রফেসর ঘোষ। অ্যাডমিশন সংক্রান্ত মেইন পয়েন্ট গুলো প্রফেসর ঘোষ বলে দিয়েছেন। আমি একটু বলবো আমাদের সায়েন্স ডিপার্টমেন্টে যে 6টা সাবজেক্ট আছে এবারে ভর্তি হবে সেইটা সম্পর্কে একটু আমি বলে নেব। আমাদের ম্যাথমেটিক্স এর কোর্স স্ট্রাকচার এবারে সিবিসিএস সিস্টেমে 4 রকম কোর্স আমাদের দেওয়া হচ্ছে, অফার করা হচ্ছে। একটা হলো কোর কোর্স, প্রত্যেকটা সাবজেক্টেই কোর কোর্স আছে, 14টা পেপার। আমরা পেপার বলছি না, এগুলোকে কোর্স বলা হচ্ছে। এই কোর কোর্সে আমাদের কোনো চয়েস থাকছে না, প্রত্যেকটা সাবজেক্টেই কোর কোর্সের 14টা পেপার ফিক্সড। তার সঙ্গে আছে ডিএসসি কোর্স, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স, সেরকম 4টে পেপার আমাদের পড়তে হবে। সেইখানে কোনো কোনো সাবজেক্টে কিছু চয়েস দেওয়া হয়েছে, সায়েন্সের 6টা স্ট্রিমে এগুলোতে কোনো চয়েস দেওয়া হয়নি, হয়তো পরবর্তীকালে অন্য চয়েস দেওয়া হবে। এই মুহূর্তে 4টে পেপার আছে, সেই 4টেই প্রত্যেকটা সাবজেক্টের জন্য ফিক্সড। এটা তারপরে হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, সেটা 2টো পেপার আছে। সেখানেও এই মুহূর্তে সায়েন্স স্ট্রিমে কোনো অপশন দেওয়া হয়নি, আমাদের অপশন দেওয়া হচ্ছে জিই কোর্সে। জিই কোর্স হচ্ছে জেনারেল ইলেকটিভ কোর্স, সেটা মেইন সাবজেক্ট স্টুডেন্টরা যেটা নেবে সেইটা ছাড়া অন্য কোনো সাবজেক্ট থেকে জিই কোর্স চুজ করতে পারবে। যেমন আমি ডিটেলসে যাচ্ছি একটু। ম্যাথমেটিক্সের এইগুলো হচ্ছে 14টা কোর কোর্স, এইগুলো আমাদের ফিক্সড। এইগুলো 14টা কোর কোর্স বিভিন্ন সেমেস্টারে ভাগ করা আছে। ফার্স্ট সেমেস্টারে যেমন কোর কোর্স 1 and 2, সেকেন্ড সেমেস্টারে 3 and 4, এইভাবে 6টা সেমেস্টারে
কিছু না কিছু কোর কোর্স আমাদের পড়তে হবে। এইটা হচ্ছে জেনারিক ইলেকটিভ কোর্স। ম্যাথমেটিক্স অনার্স যে নেবে তার সঙ্গে 3টে চয়েস আছে, 3টে সাবজেক্টের। সে আইদার ফিজিক্স থেকে নিতে পারে, নয় জিওগ্রাফি থেকে নিতে পারে, নয় কেমিস্ট্রি থেকে নিতে পারে। 4টে জি কোর্স চুজ করতে হবে। তার মধ্যে সেমেস্টার 1-এ একটা, সে ফিজিক্সের G1 নিতে পারে, G11, জিওগ্রাফির 1 নিতে পারে, অথবা কেমিস্ট্রির 1 নিতে পারে। সেমেস্টার 2-তে আবার সে চয়েস পাবে ফিজিক্স, কেমিস্ট্রি এবং জিওগ্রাফির G2 পেপার। সেমেস্টার 3-তে এই 3টে সাবজেক্টেরই G3 পেপার, এবং সেমেস্টার 4-এ 3টে সাবজেক্টের 4 নম্বর পেপার সে চুজ করতে পারে। এবং সায়েন্স স্ট্রিমে যে ফ্লেক্সিবিলিটিটা আমরা রেখেছি সেটা হলো, কেউ যদি সেমেস্টার 1-এ ফিজিক্সের যে জেনারিক ইলেকটিভ পেপার চুজ করে, তারপর সেমেস্টার 2-তে গিয়ে সে জিওগ্রাফির পেপার চুজ করতে পারে, সেমেস্টার 3-তে গিয়ে কেমিস্ট্রির 3 নম্বর পেপার চুজ করতে পারে, সেমেস্টার 4-এ আবার ফিজিক্স চুজ করতে পারে। মানে প্রত্যেকটা সেমেস্টারে চয়েস হবে একটা পুল থেকে, মানে এই 3টের মধ্যে যে কোনো একটা। ফার্স্ট সেমেস্টারে কি নিয়েছে তার উপর ডিপেন্ড করবে না সেমেস্টার 2-তে কি নেবে। এটা আমরা এবারে সায়েন্সের 6টা যে সাবজেক্ট আছে সেখানে আমরা এই ফ্লেক্সিবিলিটিটা অফার করতে পারছি। ম্যাথমেটিক্সের ডিএসসি কোর্স, মানে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স, এই 4টে অফার করা হচ্ছে। নাম্বার থিওরি, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এই দুটো সেমেস্টার 5-এ থার্ড ইয়ারে। সেমেস্টার 6-এ লিনিয়ার প্রোগ্রামিং আর ইন্টিগ্রাল ট্রান্সফর্ম। আর স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এগুলো 2 ক্রেডিটের, এগুলো প্রত্যেকটা 2 ক্রেডিটের। তার আগে যে কটা কোর্সের কথা বললাম প্রত্যেকটাই 6 ক্রেডিটের, এবং সে কটার প্রত্যেকটারই মার্কস হলো 70 মার্কস। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের লজিক্স অ্যান্ড সেটস হলো 1 নম্বর পেপার, গ্রাফ থিওরি হচ্ছে 2nd পেপার। এইটা গেল আমাদের ম্যাথমেটিক্স এর কোর্স স্ট্রাকচার। এরপরে আমি একটু একটা ল্যাব বেস সাবজেক্ট দেখানোর চেষ্টা করব, যেমন এটা জুলজি, বিএসসি অনার্স ইন জুলজি। জুলজিতে একই রকম কোর্স স্ট্রাকচার, কিন্তু আমাদের কিছু প্র্যাকটিক্যাল পেপার আছে। ম্যাথমেটিক্সেও একটা প্র্যাকটিক্যাল পেপার ছিল, কিন্তু সেটা একটাই। এখানে আমাদের প্র্যাকটিক্যাল পেপার, প্র্যাকটিক্যাল কোর্সগুলো নেওয়া সায়েন্সে একটা অনেক বড় চ্যালেঞ্জিং ব্যাপার। সেইটা আমরা এতদিন যেভাবে নিয়ে এসেছি এখনো সেভাবেই নেব। আমাদের পুজোর সময় একটা প্র্যাকটিক্যাল পেপার হয়, আর পুজোর পরে, ভাইফোঁটার পরে নভেম্বর ডিসেম্বরের রোববারগুলোতে আর একটা প্র্যাকটিক্যাল পেপার হয়। এখানে আমাদের সিবিসিএস সিস্টেমের সিলেবাসটাকেও এমন ভাবে আমরা ভাগ করেছি যাতে অড সেমেস্টারে প্র্যাকটিক্যাল পেপার গুলো পড়ে। এখানে দেখা যাচ্ছে জুলজির CC1 and CC2 হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার, যেগুলো অড সেমেস্টারে আছে, মানে ফার্স্ট সেমেস্টারে আছে। আবার থার্ড সেমেস্টারে CC5 and CC6 এই দুটো প্র্যাকটিক্যাল পেপার। আবার ফিফথ সেমেস্টারে CC11 হচ্ছে একটা প্র্যাকটিক্যাল পেপার, আর তার সঙ্গে ডিএসসি আর একটা পেপার আছে, DSC2। এই যে DSC2, সেটাও ফিফথ সেমেস্টারে, সেটা প্র্যাকটিক্যাল পেপার। এই প্র্যাকটিক্যাল গুলো আমাদের 2টো করে পেপার অড সেমেস্টারে হচ্ছে। সেগুলো আমাদের ঠিক হয়েছে যে পুজোর সময় একটা পেপার হবে 12 দিনের টানা, আর পুজোর পরে শনি রোববার বা হলিডেজ গুলো নিয়ে আমাদের আরেকটা পেপার হবে। এইভাবে সেটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টাডি সেন্টারের থেকে, যেখানে ল্যাব ইনফ্রাস্ট্রাকচার ভালো আছে, সেখানে আমরা ডিস্ট্রিবিউট করে স্টুডেন্টদের বাড়ির সব থেকে কাছে যে সেন্টারগুলো পড়বে সেগুলোতে অ্যালট করে প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়ার চেষ্টা করব যখন এই প্যান্ডেমিক সিচুয়েশন নর্মাল হবে। জুলজির ক্ষেত্রে যেমন জেনারিক ইলেকটিভ কোর্স আমাদের 2টো সাবজেক্ট থেকে চয়েস দেওয়া হচ্ছে, বটানি এবং কেমিস্ট্রি। এখানে G1-এ বটানি কেমিস্ট্রি দুটোই চয়েস থাকবে, সেরকম G2-তেও বটানি এবং কেমিস্ট্রি, মানে কেউ বটানি G1 নিয়ে কেমিস্ট্রি G2 নিতে পারে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে G4-এর ক্ষেত্রে আমাদের 2টো চয়েস আছে,
একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কেমিস্ট্রি, আর একটা অ্যাপ্রুভড মুক্স। মুক্স এর ব্যাপার প্রফেসর ঘোষ পরে ডিটেলসে বলবেন। এটা ম্যাসিভ অনলাইন কোর্স, সেগুলো সেটা যেটা অফার করা হচ্ছে স্বয়ং প্ল্যাটফর্ম থেকে, তার মধ্যে ইউনিভার্সিটি যেগুলো অ্যাপ্রুভ করবে সেইগুলোর মধ্যে কোনো একটা স্বয়ং প্ল্যাটফর্ম থেকে করে নিতে হবে। আর আমরা নিজেরা একটা স্টাডি মেটেরিয়াল রেডি করছি, যে কোর্সটা ডেভেলপ করছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কেমিস্ট্রি। এটাও জি কোর্সের একটা অপশন হিসেবে নেওয়া যাবে। ডিএসসি আমাদের এই মুহূর্তে কোনো অপশন নেই। এই 4টে পেপার রয়েছে: অ্যানিমাল বিহেভিয়ার অ্যান্ড chronobiology, animal behavior and insect biology, practical biology of insecta and aquatic biology. এখানেও স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স আছে দুটো, সেরিকালচার অ্যান্ড অ্যাকোয়ারিয়াম ফিশ কিপিং। আর আমাদের প্রত্যেক স্টুডেন্টকে দুটো কম্পালসারি পেপার পড়তে হবে। একটা ল্যাঙ্গুয়েজ বাংলা অথবা ইংলিশ চয়েস আছে, আর এইসিসি 2 এটা সেমেস্টার 2-তে পড়তে হবে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। আর এইসিসি 1 যেটা ল্যাঙ্গুয়েজ, সেটা ফার্স্ট সেমেস্টারে পড়তে হবে। এটা থেকে বোঝা যাচ্ছে যে সেমেস্টার 1-এ কি কি পড়তে হবে, এটা থেকে একটা আইডিয়া পাওয়া যাবে। এবং এই পুরো তথ্যগুলোই আমাদের যে আন্ডার গ্রাজুয়েট প্রসপেক্টাস আপলোড করা হয়েছে সেইখানে সবকিছু অ্যাভেলেবল। এই হলো মোটামুটি আমাদের সায়েন্সে যে 6টা, জুলজির মতোই বাকি ল্যাব বেস সাবজেক্ট গুলো স্ট্রাকচার। আর ম্যাথমেটিক্স আমি দেখালাম একটাই, যেখানে প্র্যাকটিক্যাল পেপার আছে। আপাতত আমি এইটুকু বলছি, যদি কোনো প্রশ্ন থাকে পরে আবার আমি বলবো। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি সুন্দরভাবে বলে দিয়েছেন যে কতগুলো কোর কোর্স আছে। সিসি বলে আমরা ডিনোট করছি। 14টা কোর কোর্স 6টা সেমিস্টারের মধ্যে ডিস্ট্রিবিউটেড। তার সাথে সাথে ডিসিপ্লিন স্পেসিফিক আছে, স্কিল এনহ্যান্সমেন্ট আছে, আর জেনারিক ইলেক্টিভ আছে। সায়েন্সের যে টপিক গুলো আলাদা, ওভারঅল প্যাটার্ন অফ ডিস্ট্রিবিউশন অফ কোর্সেস আর সেম, সেটা সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক। আর একটা কথা ম্যাডাম বলেছেন যে যেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে ল্যাবের, সেখানে ল্যাব হবে, ল্যাব কাউন্সেলিং হবে, সেটা আমাদের সিলেকশনের উপর ডিপেন্ড করবে। কিন্তু ভর্তির ব্যাপারে আমি যে 150টা স্টাডি সেন্টারের কথা বললাম, এই 150টা স্টাডি সেন্টারেই কিন্তু সব জায়গায় সায়েন্সের প্রোগ্রাম অফার করা হচ্ছে না। সুতরাং যারা ভর্তি হবে তারা যেন একটু দেখে নেয় তাদের নিকটবর্তী কোন স্টাডি সেন্টারে কোন সায়েন্সের সাবজেক্ট পড়ানো হচ্ছে, তাহলে তাদের ক্ষেত্রে সুবিধা হবে। কারণ স্টাডি সেন্টারটাই একমাত্র যোগসূত্র ইউনিভার্সিটির সাথে। স্টাডি সেন্টার যখন প্যান্ডেমিক উঠে যাবে, যখন নর্মালের দিকে আমরা যাব, তখন স্টাডি সেন্টার থেকেই আমাদের সমস্ত পরিষেবা নিতে হবে ইউনিভার্সিটি। সেখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাসাইনমেন্ট বা স্টাডি মেটেরিয়াল, এগুলো সবই আমাদের স্টাডি সেন্টার থেকে কালেক্ট করতে হবে। এরপর আমি ডক্টর চন্দন বসুকে অনুরোধ করব যদি উনি কিছু বলেন। ডক্টর চন্দন বসু, প্রফেসর অফ হিস্ট্রি, ডাইরেক্টর, স্কুল অফ সোশ্যাল সায়েন্স। আমি প্রথমেই সিকাকে ধন্যবাদ জানাই যে এই জাতীয় একটা অনুষ্ঠান যেটা করা গেল তার জন্য। এবং এই জাতীয় প্রোগ্রাম আমরা কিন্তু এর আগে বোধহয় করিনি। আমরা ইন্ডাকশন মিটিং করেছি, কিন্তু প্রি অ্যাডমিশন কাউন্সেলিং আমরা কোনোদিনও করিনি। এবং আমরা নিজেরা যখন ছাত্র ছিলাম, কোনো জায়গায় ভর্তির চেষ্টা করেছি, তখন কিন্তু এই জাতীয় কাউন্সেলিং এর সুযোগ আমরা আমাদের সামনে ছিল। ফলে এটা একটা খুব বড় সুযোগ যারা ভর্তি হতে চায়, শুধু আমাদের বিশ্ববিদ্যালয় আমি বলবো না, যারা ওপেন সিস্টেমের সঙ্গে, ওপেন সিস্টেমকে যারা জানতে চায় তাদের কাছে এটা কিন্তু একটা বড় অপরচুনিটির জায়গা, যে তারা আগে থেকে অনেকটা জেনে গেল। আমার আগে যিনি বললেন অধ্যাপিকা কাজল দে, তিনি অনেকটাই বলেছেন, এবং বস্তুত আমাদের স্ট্রাকচার কিন্তু মোটের উপর এক। আমি শুধু স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস এর পক্ষ থেকে এইটুকু বলি যে আমাদের স্কুলে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং সোশিওলজি, এই 3টে সাবজেক্টে আমাদের এই বছর সিবিসিএস চালু হচ্ছে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে হচ্ছে না, পরে হবে। এরও কিন্তু স্ট্রাকচার একই, মানে কোর কোর্স, ডিসিপ্লিন স্পেসিফিক, জেনারিক ইলেক্টিভ, এসএসসি, একই স্ট্রাকচার। আমি শুধু যারা ভর্তি হতে চাইছে তাদের, আমার পরের উপর ঋতুমাত্র আছেন, উনি হিস্ট্রি অনেক বেশি বলবেন আমার, আমি আগের দিন বলেছিলাম। আমি শুধু দুটো কথা বলি। 1 নম্বর হচ্ছে আমাদের ইউনিভার্সিটির যে ওয়েবসাইট, সেটা কিন্তু আমার ধারণা ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইটস। হ্যাঁ,
এইটা যেন আমাদের যারা ছাত্রছাত্রী যারা ভর্তি হতে চাইছেন বা ভর্তি হওয়ার পরে তারা যেন রেগুলার ভিত্তিতে এটা দেখেন। আমাদের সমস্ত কিছু ওয়েবসাইটে দেওয়া হয়, সমস্ত কিছু, ক্লাসের নোটিফিকেশন, ভর্তি, পরীক্ষা, এভরিথিং, পুরোনো সিলেবাস, বই, পিডিএফ ফাইল ফরম্যাট সেগুলো আপলোড করা আছে। এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত এর সঙ্গে আরেকটা জিনিস বলা দরকার, আমরা কিন্তু প্রমাণ নয়, আমাদের যে সিবিসিএস এর সিলেবাস আমরা তৈরি করেছি সেটা আমরা আপলোড করছি আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে। এটা বেশ কিছু সাবজেক্টের ক্ষেত্রে হয়ে গেছে এবং বাকি সাবজেক্ট গুলোর ক্ষেত্রে হবে। এইটাও যেন ছেলেমেয়েরা একটু দেখে নেয়। এবং সেক্ষেত্রে যেটা জোর দিয়ে বলা দরকার যে যখন এটা মানে তারা দেখবে, জিনিসটা দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু ঠিক সাধারণ কতগুলো পেপারের নাম দেওয়া নয়, তার থেকে অনেক বিস্তৃত ভঙ্গিতে এখানে দেওয়া আছে। কেন তারা এই প্রোগ্রাম করছে, এই কোর্সের অবজেক্টিভ কি, তার লার্নিং আউটকাম কি, কি হতে পারে এর ফলাফল করলে, কোর্সের ডিস্ট্রিবিউশন কিভাবে করা আছে, ক্রেডিট ডিস্ট্রিবিউশন কত, কিভাবে আছে, ক্রেডিট আওয়ার কত, প্রত্যেকটা পেপারের সঙ্গে বইয়ের নাম দেওয়া রয়েছে, প্রত্যেকটা পেপারের নাম, টাইটেল অফ দ্য কোর্স এবং তার ভেতরে কি কি কন্টেন্ট, এবং সেটা সিসি, জি, ডিএসসি, এসএসসি সমস্তটা ধরে কিন্তু করা আছে। সুতরাং ছেলে মেয়েদের কাছে আমি বলবো যারা ভর্তি হতে চান তারা কিন্তু এইটাও একটু দেখে নিয়ে ভর্তি হবে, তাহলে তাদের ভর্তির পরে তাদের কি পড়তে হবে তার সম্পর্কেও কিন্তু একটা ধারণা, কোর্স কন্টেন্ট এবং রেফারেন্সেস বা বিবলিওগ্রাফি বা ফার্দার স্টাডিজ সেটাও তারা কিন্তু পেয়ে যাবে একই সঙ্গে। আর আমাদের বই সচরাচর আমরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দিই, পুরনো সমস্ত বই আপলোড করা আছে। নতুন যে বই তৈরি হবে, আমাদের তৈরি হচ্ছে, সেগুলোও কিন্তু আমরা আপলোড করে দিই একটা একটা করে। এই প্রসঙ্গে একটা কথা আমি বলে রাখি এখানে যে আপনারা যখন পরীক্ষা দেবেন সেখানে কিন্তু আপনারা সবসময়তেই ইংরাজি বা বাংলা যে কোনো ভাষায় কিন্তু লিখতে পারবেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনারা যে বই হাতে পাবেন সেটা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ইংরাজি ভাষায় লেখা বই। এর আগের দিনের মিটিংও বলেছিলাম স্পষ্ট করে, আজকেও স্পষ্ট করে বলছি, এক্ষুনি কিন্তু আমাদের পক্ষে প্রত্যেকটা কোর্সের জন্য বাংলা বই দেওয়া সম্ভব হবে না। আপনারা কিন্তু সেই প্রসপেক্টাস এটার উল্লেখ করা আছে কোন কোন কোর্সে বাংলা বই অ্যাভেলেবেল, কোন কোন কোর্সে ইংরেজি বই অ্যাভেলেবেল, সেইটাও ইউনিভার্সিটির ওয়েবসাইটে আমরা আপলোড করে দিয়েছি ইতিমধ্যেই। আপনারা সেটা কিন্তু ভালো করে দেখে নিজেদের বুঝে নিয়ে, নিজেরা সবটা বুঝে নিয়ে আপনারা কিন্তু ভর্তি হবে। হিস্ট্রির যে কোর্স ডিটেলস আছে সেটা পরে ডক্টর ঋতু মাথুর বলবেন আপনাদের সামনে। আমি আপাতত এইটুকু বলে থামলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর বাসু। আমাদের ওয়েবসাইটটা কিন্তু মূল সোর্স অফ ইনফরমেশন। অন্য কোথাও বন্ধু ফোন করে বললো বা কোনো গ্রুপে আমি দেখলাম, সেটা কিন্তু খুব একটা রিলায়েবল হবে না। আমাকে নিজেকে যদি কোর্সটা সঠিক সময় শেষ করতে হয় তাহলে আমাদের ওয়েবসাইটটা নিয়মিত ফলো করতে হবে। ওখানে একদম প্রত্যেক দিনই আমাদের কিছু না কিছু আপডেট থাকে, যেটা প্রফেসর বাসু বললেন। তো আমাদের সাজেশন থাকবে, আমরা যদি স্টুডেন্ট হই, নতুন স্টুডেন্ট হতে গেলে তো বিভিন্ন ইনফরমেশন লাগে, সেই ইনফরমেশনটা পেতে গেলে ওয়েবসাইটটা দিনে অন্তত একবার দেখা দরকার। এরপর আমি ইনভাইট করব আমাদের ডক্টর অনামিকা দাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ বেঙ্গলি। উনি স্কুল অফ হিউম্যানিটিস থেকে এখানে আজকে উপস্থিত আছেন। ওনার সাবজেক্ট বাংলা, উনি যদি কিছু শেয়ার করেন ওনার অভিজ্ঞতা বা কিভাবে ছেলেমেয়েরা পড়বে বা বাংলা অনার্স পড়ে তাদের কি কি শেখার সুযোগ আছে সেই বিষয়ে একটু যদি বলেন। Pre-admission counseling for Bengali honors under CBCS system. তো আগে যারা বললেন তারা প্রত্যেকেই মূল ব্যাপারটা বলেছেন। আমি আরেকটু ডিটেলে বলার চেষ্টা করব যে সিবিসিএস সিস্টেমে যারা বাংলা অনার্স পড়তে আসছেন তাদের কোর্স কোড হচ্ছে HBG অনার্স ইন বেঙ্গলি। তাদের এলিজিবিলিটি হচ্ছে 12 পাস, যে কোনো ইকুইভ্যালেন্ট মানে 12 বা যে কোনো ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস। ডিউরেশন 3 ইয়ার্স, আর তাদের রেজিস্ট্রেশন ভ্যালিড থাকবে 6 বছর। এরপরে আমি যেটা আসছি যে চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের আউটলাইনটা কি। অনেকেই বলেছেন সিসিটা হচ্ছে কোর কোর্স, যেটা প্রত্যেকটি সাবজেক্টে 14টি কোর কোর্স আছে এবং সেটি পড়তেই হবে, সেখানে কোনো রকম কোনো চয়েস নেই। দ্বিতীয় টার্ম হচ্ছে ইলেকটিভ কোর্স। ইলেকটিভ কোর্স মানে চয়ন করতে হবে, নির্বাচন করতে হবে। সেটার দুটো ভাগ, একটা হলো ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স আর একটা হচ্ছে জেনেরিক ইলেকটিভ।
এই ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ এই নামটার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে ডিসিপ্লিন আমি চুজ করলাম, অর্থাৎ যে প্রোগ্রাম বা যে কোর্স আমি চুজ করলাম, ধরো যাক আমি বাংলার ক্ষেত্রে বলছি, আমি বাংলা অনার্স নিলাম সিবিসিএস সিস্টেমে, তাহলে বাংলাটা আমার হলো ডিসিপ্লিন। এই ডিসিপ্লিন ওরিয়েন্টেড কিছু কোর্স যেটা বাংলার সঙ্গে যাচ্ছে, বাংলা সংক্রান্ত কিছু কোর্স বাংলার মূল বাংলার অনার্সের বাইরে, সেইটা আমরা ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ হিসেবে রাখবো। আর বাংলার বাইরে অন্য বিষয় নিয়ে যাদের আগ্রহ আছে সেইখান থেকে জেনেরিক ইলেকটিভ, সেইখানে 4টে জিই পেপার পড়তে হবে, 4টে বিএসসি পেপার, 4টে জিই পেপার। কোন কোন সেমিস্টারে পড়তে হবে আমি পরে সেটা দেখাচ্ছি। ফলে ইলেকটিভ কোর্সের দুটো ভাগ, একটা হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক আর একটা হচ্ছে জেনেরিক ইলেকটিভ। এরপরে আসছে এবিলিটি এনহান্সমেন্ট কোর্স, যেটাকে বলা হচ্ছে এইসি। এর দুটো ভাগ, একটা হচ্ছে এইসিসি যেটা এবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স, আর একটা হচ্ছে স্কিল এনহান্সমেন্ট কোর্স বা এসইসি। এই এবিলিটি এনহান্সমেন্ট যেটা কম্পালসারি কোর্স, কম্পালসারি কথা থেকে বোঝা যাচ্ছে যেটা পড়তেই হবে, সেটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে দুটো এইসিসি পেপার পড়তে হবে, সেটা আসছি। আর এবং ফোর্থ সেমিস্টারে দুটো এসিসি অর্থাৎ স্কিল এনহান্সমেন্ট কোর্স পড়তে হবে। গোটা কোর্সটা মোট 6টা সেমিস্টারে বিভক্ত। এই 6টা সেমিস্টারের মধ্যেই 14টা কোর কোর্স, 4টে ডিএসসি কোর্স, 4টে জিই কোর্স, দুটো এইসিসি কোর্স আর দুটো এসিসি কোর্স পুরোটা কভার করতে হবে। এরপর আমি ডিটেলে যাচ্ছি, এই যে কোর্স কম্পোনেন্ট যেটা, সেটা কিভাবে ভাগ হয়েছে। কোর কোর্স যেটা সিসি অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, 6টা সেমিস্টার, 3টে বর্ষে মোট কোর্স সিসি হচ্ছে 14। প্রত্যেকটা কোর্সের ক্রেডিট পয়েন্ট হচ্ছে 6। প্রত্যেকটা কোর্সের মোট মূল্যায়ন যে নম্বরটায় হবে সেটা হচ্ছে 70। এর মধ্যে দুটো ভাগ, এই 70টা ভাগ হয়েছে দু ভাগে। টার্ম এন্ড সেটাতে থাকবে 50, আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সেটাতে থাকবে 20। এই মার্কসের যে ডিভিশন, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই এক, বাদে একদম লাস্টে স্কিল এনহান্সমেন্ট কোর্স, সেখানে 70-এর জায়গায় মোট নম্বর হচ্ছে 60, বাকিগুলো যেমন 50, 20, টার্ম এন্ড এখানেও 50, কিন্তু অ্যাসাইনমেন্ট এখানে হচ্ছে 10। ফলে কোর কোর্স 14টা কোর্স, প্রত্যেকটা কোর্সে 6টা করে ক্রেডিট। এরপরে আসছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স, সেটা পড়তে হবে ফিফথ এবং সিক্সথ সেমিস্টার অর্থাৎ থার্ড ইয়ারে। 4টে কোর্স, এটারও প্রত্যেকটা ক্রেডিট হচ্ছে 6, মার্কস যেমন অ্যাজ ইট ইজ আগে। তারপরে জেনারিক ইলেকটিভ, জেনারিক ইলেকটিভ 4টে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সেমিস্টারে পড়তে হবে, 4টে কোর্স, 6 ক্রেডিট করে, মার্কস একই। এবিলিটি এনহান্সমেন্ট কোর্স এইসিসি ফার্স্ট এন্ড সেকেন্ড সেমিস্টারে, এটা হচ্ছে দুটো কোর্স, নাম্বার অফ কোর্স হচ্ছে 2, তার ক্রেডিট হচ্ছে আগের গুলো যেমন 6, এটার হচ্ছে 2। আর তারপরেরটাও তাই, স্কিল এনহান্সমেন্ট কোর্স যেটা সেকেন্ড ইয়ারে অর্থাৎ থার্ড এন্ড ফোর্থ সেমিস্টারে পড়তে হবে, সেখানেও দুটো কোর্স, এর ক্রেডিট হচ্ছে 2। তাহলে মোট ব্যাপারটা দাঁড়াচ্ছে কোর কোর্স, ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স আর জেনেরিক ইলেকটিভ, এগুলোর প্রত্যেকটা ক্রেডিট 6 করে, আর এবিলিটি এনহান্সমেন্ট কোর্স আর স্কিল এনহান্সমেন্ট কোর্স এগুলোর ক্রেডিট হচ্ছে 2 করে। এরপরে একটা আমি দেখিয়েছি যে কোর্স কম্পোনেন্ট এবং সেমিস্টার ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ পেপার, অর্থাৎ কোন সেমিস্টারে, মানে ফার্স্ট সেমিস্টারে কোর কোর্স কটা পড়বে, জেনারিক ইলেকটিভ কটা পড়বে, ডিসিপ্লিন স্পেসিফিক আদৌ পড়বে কিনা, তার একটা লিস্ট। তাতে দেখা যাচ্ছে যে সেমিস্টার 1-এ দুটো কোর কোর্স, সিসি 1, সিসি 2, তার সঙ্গে একটা জেনারিক ইলেকটিভ। এই সেমিস্টারে কোনো ডিসিপ্লিন স্পেসিফিক কোনো কোর্স পড়তে হচ্ছে না, কিন্তু এবিলিটি এনহান্সমেন্ট কোর্স যেটা কম্পালসারি কোর্স, সেটা এইসিসি 1, সেটা পড়তে হচ্ছে। ফলে মোট টোটাল 4টে পেপার, সিসি 1, সিসি 2, জিই 1 আর এইসিসি। এই নাম্বারের উপর ভিত্তি করে ওই যে সিসি এবং জিই সেগুলো হচ্ছে 6 ক্রেডিট, তাহলে 6 3 18, আর এইসিসি 1 2 ক্রেডিট 20। এই হিসেবেই সেমিস্টার 2, 3, 4, 5, 6 গেছে। দেখা যাচ্ছে জেনারিক ইলেকটিভ সেমিস্টার 1, 2, 3, 4 এ শেষ হয়ে যাচ্ছে, আর ডিসিপ্লিন স্পেসিফিক সেটা 1, 2, 3, 4 এ নেই, সেমিস্টার 5, 6 এ আছে। এবিলিটি এনহান্সমেন্ট কোর্স সেমিস্টার 1, 2 এ শেষ, আর স্কিল এনহান্সমেন্ট কোর্স সেমিস্টার 3, 4 অর্থাৎ সেকেন্ড ইয়ার। এরপরে আমি ডিটেলে আসছি যে এইচবিজি বিএ ইন বেঙ্গলি অনার্স সিবিসিএস এ, সেটার
কোর্স নেম কি, তার ক্রেডিট কি, the study hours, full marks, অ্যাসাইনমেন্টে ফুল মার্কস, টার্ম এন্ডে ফুল মার্কস, টোটাল মার্কস আর পাস মার্কস। টার্ম এন্ড আর অ্যাসাইনমেন্টের মার্কসটা আগেই বলেছি, টোটাল মার্কস প্রত্যেকটির ক্ষেত্রে 70, তার মধ্যে টার্ম এন্ডে 50, অ্যাসাইনমেন্টে 20 আর পাস মার্কস হচ্ছে 35%, অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে 25। সিসি 1 এ আছে বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। সিসি 2 তে বাংলা ভাষার ইতিহাস ও ভাষাতাত্ত্বিক পরিচয়। এই সেমিস্টার 1 এ আগে যেমন দেখালাম, এই সিসি যেটা কম্পালসারি হয়, বেঙ্গলি নয় ইংলিশ নিতে হবে। আর জিই আছে, জিইটা কি কি অফার আমরা করছি বাংলা ডিসিপ্লিনের ক্ষেত্রে সেটা পরে একটা চার্ট দিয়ে দেখাচ্ছি। এটা গেল ফার্স্ট সেমিস্টার। সেকেন্ড সেমিস্টারে আসছে এই সিসি, যেটা এনভায়রনমেন্টাল স্টাডিজ, যেটা কম্পালসারি। তারপরে আবার কোর্স শুরু হচ্ছে, যেটা সিসি 3 আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস ঊনবিংশ শতাব্দী, আর সিসি 4 ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা। এখানে আবার একটা জিই 2 অর্থাৎ জেনেরিক ইলেকটিভ চুজ করতে হচ্ছে। ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেল, অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 শেষ হয়ে গেল। জিই কম্বিনেশন লিস্টে এখানে আমাদের 3টে সাবজেক্ট দেওয়া হচ্ছে, একটা হচ্ছে হিস্ট্রি, একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স আর একটা হচ্ছে ইংলিশ। কিন্তু অন্যান্য সাবজেক্টে হয়তো সেই ফ্লেক্সিবিলিটিটা আছে যে জিই 1 এ আমি যেটা চুজ করব, অর্থাৎ সেমিস্টার 1 এ, সেমিস্টার 2 জিই 2 তে সেটা চুজ না করে আমি অন্য কিছু করব। ধরা যাক আমি বলছি যে সেমিস্টার 1 এ আমি হিস্ট্রি চুজ করলাম জিই 1 এ, সেমিস্টার 2 তে পলিটিক্যাল সায়েন্স চুজ করলাম, কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা এই অপশনটা দিতে পারছি না। অর্থাৎ জিই ক্ষেত্রে আমি প্রথম থেকেই যে ভর্তি হবে তাকে ঠিক করে নিতে হবে আমি জেনেরিক ইলেকটিভ হিসেবে কোনটা নেব, হিস্ট্রি নেব, পলিটিক্যাল সায়েন্স নেব না ইংলিশ নেব, এবং যেটা নেব সেটাই কিন্তু আমাকে জিই 1, 2, 3, 4 কন্টিনিউ করতে হবে। অর্থাৎ সেমিস্টার 1 টু সেমিস্টার 4 একই জিই পেপার রাখতে হবে, সেটা হিস্ট্রি হলে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স হলে পলিটিক্যাল সায়েন্স এবং ইংলিশ হলে ইংলিশ। থ্যাংক ইউ, সুন্দরভাবে বলেছেন। বাংলা স্টুডেন্ট আমার মনে হয় যারা ভর্তি হবে তারা ক্লিয়ার পিকচার পেয়ে গেছেন, এবং ওই যে ডিস্ট্রিবিউশন বলে দিচ্ছেন যে সিসি 14টা সিসি কিভাবে পড়তে হবে বিভিন্ন সেমিস্টারের মধ্যে, সেটা সব সাবজেক্টের ক্ষেত্রে সব ডিসিপ্লিনের ক্ষেত্রে একই নিয়ম। জি এর ক্ষেত্রে কিছু কিছু পার্থক্য আছে। বাংলার স্টুডেন্ট যারা হবে তারা যেমন হিস্ট্রি, পল সায়েন্স জায়গা থেকে নেবে, যেটা সিলেক্ট করবে সেটা ওই ডিসিপ্লিন থেকেই নিতে হবে, এইগুলো আমাদের ফিক্সড করে দেওয়া আছে। তবে এখানে সিলেকশন যেটা করবেন খুব মাইনিউটলি করতে হবে, কারণ পোর্টালের থ্রু দিয়ে হবে তো, একবার হয়ে গেলে সেটা চেঞ্জ করা যাবে না। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশনই আমাদের এই অপশনটা দিতে হচ্ছে, পরে চেঞ্জের কোনো সুযোগ নেই। থ্যাংক ইউ ডক্টর দাস। এরপর আমি ইনভাইট করে নেবো, আমাদের মধ্যে আছেন শ্রীমতী প্রিয়ান্থী বাগচি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইকোনমিক্স। ম্যাডামকে বলবো আপনার যদি কোনো পিপিটি থাকে আপনি দেখান আপনার, কারণ সিসির ডিটেল বলার দরকার নেই, কি কোর্স পড়ানো হবে, আপনি ডিস্ট্রিবিউশনটা বলে দিন। আর জির সিলেকশন খুব ইম্পর্টেন্ট, বিএসসির যদি আমাদের কোনো সিলেকশন থাকে সেখানে চয়েসের ব্যাপার থাকে, সেগুলো একটু আলোচনা করে দিন। ডিটেলসে আগেই অনেকেই বলে দিয়েছেন, সো আমি ডিটেলসে কোর্স স্ট্রাকচার ডিটেলসে কিছু যাচ্ছি না, শুধু এটাই বলছি যে যারা ইকোনমিক্স অনার্স পড়তে চায় আমাদের এলিজিবিলিটি হচ্ছে শুধু 10+2 বা ইকুইভ্যালেন্ট পাস করতে হবে। সো ক্লাস 12 পাস বা ইন ভোকেশনাল স্টাডিজ সেটা পাস করলে ইকোনমিক্স অনার্স পড়তে পারবে। তো এই প্রোগ্রামে কোর কোর্স যেগুলো আমরা এতক্ষণ ধরে ডিসকাস করছি, কোর কোর্স, সিলেক্টিভ কোর্স, ডিএসসি, এইগুলো তো কোর কোর্স অ্যাজ ইউজুয়াল সব পেপার্স এর মতো এখানেও 14টা আছে। আমি কালার ওয়াইজ ডিমার্কেশন করে দিয়েছি, যেমন সেমিস্টার 1 এ 2টো, সেমিস্টার 2 তে 2টো পেপার আছে, সেমিস্টার 3 তে 3টে পেপার আছে, এরকম ভাবে ডিমার্কেশন গুলো আমি করেছি। সো 14টা কোর কোর্স, যেটা 6টা সেমিস্টারে ইকুয়াল নয় বাট মোর অর লেস ইকুয়াল ভাবেই ভাগ করা আছে। সেমিস্টার 3 এন্ড সেমিস্টার 4 এ 3টে করে পেপারস আছে, এন্ড বাদ বাকি সেমিস্টারে 2টো করে আছে। নেক্সট যাচ্ছি আমি যেটা জেনারেল ইলেকটিভ কোর্স। এইখানে যে 4টে পেপার আছে, জিই 1, জিই 2, জিই 3, জিই 4, এই 4টে হচ্ছে লাইক ফার্স্ট সেমিস্টারে জিই 1, সেকেন্ড সেমিস্টারে জিই 2, থার্ড সেমিস্টারে জিই 3 এন্ড ফোর্থ সেমিস্টারে জিই 4। এখানে আমাদের ইলেকটিভ কোর্সটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেখানে লার্নার্সরা কোনো একটা গ্রুপ সিলেক্ট করতে পারবে। সে কেউ যদি আইদার অনার্স পড়ার সাথে কেউ কমার্স পুরোটা সিলেক্ট করতে নেবে, বা সোশ্যোলজি নেবে, বা জিওগ্রাফি নেবে। এরকম নয় যে সে ফার্স্ট সেমিস্টারে হয়তো জিই
CO1 মানে কমার্সের পেপার পড়লো, সেকেন্ড সেমিস্টারে হয়তো সোশ্যোলজি পড়লো, ব্যাপারটা এরকম নয়। যে কোনো একটা গ্রুপ সে সিলেক্ট করতে পারবে, আইদার সে কমার্স সিলেক্ট করবে বা সোশ্যোলজি বা জিওগ্রাফি। যে গ্রুপটা সিলেক্ট করবে সেই গ্রুপের 4টে পেপার 4টে সেমিস্টার ধরে পড়বে। সে কেউ যদি সোশ্যোলজি সিলেক্ট করে তাহলে GESO পেপার 1 বা কোর্স 1 এটা সেমিস্টার 1 এ হবে, কোর্স 2টা মানে SO2 যেটা সেটা সেমিস্টার 2 তে হবে, SO3 হবে সেমিস্টার 3 এন্ড SO4 হবে সেমিস্টার 4। সো প্রত্যেক যে কোনো একটা গ্রুপ একটা সাবজেক্ট সিলেক্ট করা যাবে এন্ড তার মধ্যে 4টে কোর্স বা 4টে পেপার তাকে সেমিস্টার ওয়াইজ পড়তে হবে। সো এখানে আমাদের সিলেকশন মানে সিলেকশন ফ্রম দিস 3 গ্রুপস, 3টে গ্রুপের মধ্যে যে কোনো একটা গ্রুপ সিলেক্ট করতে পারবে। নেক্সট আমি যাচ্ছি স্কিল এনহান্সমেন্ট কোর্স, যেটা SEC 1 যে পেপারটা সেটা থার্ড সেমিস্টারে আছে আর SEC 2 আছে ফোর্থ সেমিস্টারে। সো এই দুটো আমাদের পেপারস যেটা আছে, যেটা স্কিল এনহান্সমেন্ট কোর্স। and next হচ্ছে যেটা DSC ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স, সেটা ফিফথ সেমিস্টারে আছে DSC পেপার 1 and DSC পেপার 2 and সিক্সথ সেমিস্টারে আছে DSC 3 and DSC 4। এখানেও লার্নার্সরা একটা সিলেকশনের অপশন পাবে, যেখানে DSC 1 এ লার্নার্সরা আইদার ইন্ট্রোডাক্টরি ইকোনমেট্রিক্স বা ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া মানে দুটো পেপারের মধ্যে যে কোনো একটা পেপার সে DSC 1 এ নিতে পারে। সিমিলারলি DSC 2 তে মানি অ্যান্ড ফিনান্সিয়াল মার্কেট বা ইন্ডিয়ান ইকোনমি পেপার এরকম পেপারের মধ্যে কোনো একটা। তো প্রত্যেকটা কোর্স আমি দেখছি যে অপশনস আছে যে কোনো একটা লার্নার্সরা নেবে। সো এখানে কোনো এরকম কম্পালশন নেই যে DSC 1 এ প্রথমটা ইন্ট্রোডাক্টরি ইকোনমেট্রিক্স নিচ্ছে মানে DSC 2 তে মানি অ্যান্ড ফিনান্সিয়াল মার্কেটসই নেবে, এরকম কিচ্ছু না। সো এই চয়েস গুলো দুটো পেপারের মধ্যে যে কোনো একটা, DSC 1 এ দুটো পেপারের মধ্যে যে কোনো একটা, DSC 2 তেও যে কোনো পেপারের মধ্যে দুটো পেপারের মধ্যে যে কোনো একটা, এই প্রসেস চলবে। বাস এটাই আমার বলার ছিল। থ্যাংক ইউ। জির সিলেকশনটা খালি কমার্স দেখলে হবে না, এখানে আমাদের সাবজেক্টটাও একটু দেখে নেওয়া দরকার, কারণ যারা BA ইন ইকোনমিক্স পড়ছে তারা জানেন নিশ্চয়ই আমাদের MA ইন ইকোনমিক্স চালু করতে চলেছি আমাদের জানুয়ারিতে। সুতরাং এখানে ম্যাথামেটিক্স এর কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট। যারা BA ইন ইকোনমিক্স পড়বে, পড়ে পরবর্তীকালে আরো হায়ার স্টাডিজে যাবে, MA ইন ইকোনমিক্স পড়তে চায়, তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাথামেটিক্সটা পড়া দরকার। এই জন্য আমার সাজেশন হবে এই গ্রুপটা যদি ইকোনমিক্সের ছেলেমেয়েরা চয়েস করে তাদের ক্ষেত্রে সুবিধা হবে, কারণ ম্যাথামেটিক্স ছাড়া তারা MA তে ভর্তি হতে পারবে না। এইটা একটা দিক। আবার স্কিল এনহ্যান্সমেন্টটা আমরা যদি দেখি, স্কিল এনহ্যান্সমেন্টটা একটু দেখি, এখানেও আমাদের এমনভাবে কোর্সটা ডিজাইন করা হয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশনস ইন বিজনেস অ্যান্ড ট্রেড আর বিজনেস। বিশেষ করে আমরা এই প্যান্ডেমিকের সময় যখন আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের থ্রু দিয়ে বিভিন্ন ধরনের ট্রানজাকশন করছি, সেটা ফুড অর্ডারই হোক বা ব্যাংক ট্রানজাকশনই হোক, যে কোনো আমরা বাড়িতে বসে বিভিন্ন সার্ভিস পেতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা যদি এই বিষয়টা জানি তাহলে আমাদের এমপ্লয়াবিলিটিটাকে বাড়াবে। বিজনেস সম্পর্কে আমাদের জ্ঞান হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন বিজনেস ইন ট্রেড, বিজনেস অ্যান্ড ট্রেডে কি কি কম্পিউটার অ্যাপ্লিকেশন হচ্ছে সেগুলো আমরা এই সিলেবাসের মধ্যে ঢোকানোর চেষ্টা করেছি। অর্থাৎ আমরা BA ইন ইকোনমিক্স কেন পড়বো, আমার তো একটা মার্কেটেবিলিটির কথা ভাবতে হবে, আমার এমপ্লয়াবিলিটির কথা ভাবতে হবে, সেই দিকে লক্ষ্য রেখে আবার হায়ার স্টাডিজ এর কথাও ভাবতে হবে, সেই দিকে লক্ষ্য রেখেই যেমন আমি জির কথা বললাম, ম্যাথামেটিক্স যদি আমার থাকে তাহলে আমি MA ইন ইকোনমিক্স করতে পারবো। আবার BA আমি যদি কমপ্লিট করতে পারি, সাকসেসফুলি ডিগ্রি পাই, তাহলে আমার একটা স্কিল এনহ্যান্সমেন্ট হবে যেটা কম্পিউটার এরিয়া এবং বিজনেস, কারণ পরবর্তী এই যে আগামী দিনে কিন্তু বিজনেসই ডমিনেট করবে মার্কেটে। তো এই বিষয়েও আমাদের একটা সম্যক ধারণা হবে এই ইকোনমিক্স এর থ্রু দিয়ে। এইটুকুই আমি অ্যাড করলাম। থ্যাংক ইউ প্রিয়ান্তি, থ্যাংক ইউ ফর প্রেজেন্টেশন। আচ্ছা, এরপরে আমরা কোশ্চেন অ্যান্সারে যাব একটু বাদে। আছে এর মধ্যে আমাদের মধ্যে আছেন এখন আমাদের ডক্টর ঋতু মাথুর মিত্র, অ্যাসোসিয়েট প্রফেসর অফ হিস্ট্রি। ম্যাডামকে অনুরোধ করব আপনার PPT শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। সো আমাদের প্রথমে বলি যে আমাদের যে CBCS আমরা যে কোর্স স্ট্রাকচার করেছি হিস্ট্রিতে, সেটা পুরোপুরি ডিপেন্ডেন্ট অন আমাদের যেটা UGC রেগুলেশনস আছে, UGC রেগুলেশনস এর বেসিসে এগুলো করা হয়েছে। অ্যান্ড আপনারা দেখছেন যে প্রোগ্রাম কম্পোনেন্ট যেটা আছে আমাদের, সো যেটা কোর কোর্স আমাদের জেনারিক ইলেকটিভ ডিসিপ্লিন স্পেসিফিক অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। সেখানে প্রথমে আমরা দেখবো যে এটা অলরেডি আপনাদের সঙ্গে এটা ডিসকাস হয়ে গেছে, তাই জন্য আমি আর এটা ডিটেলসে বলছি না। আমি সেমেস্টার 1 আর সেমেস্টার 2 তে দেখুন কোর কোর্সে থাকবে হিস্ট্রি অফ ইন্ডিয়া, আর
for course 2 তে থাকবে social formations and cultural patterns of the ancient world. Semester 2 তে থাকবে CC3 history of India আর CC4 থাকবে social formations and cultural patterns of the medieval world. So semester 1 যেটা yellow তে highlight করেছি আর semester 2 যেটা আমি green এ highlight করেছি। তারপরে আমরা যখন জেনারিক ইলেকটিভ করব কম্বিনেশন, তার মানে যারা হিস্ট্রি অনার্স পড়ছে তারা আরেকটা সাবজেক্ট, একটা গ্রুপ অফ সাবজেক্টস নেবে, তো তারা পলিটিক্যাল সায়েন্স নিতে পারে বা তারা সোশিওলজি নিতে পারে বা তারা বেঙ্গলি নিতে পারে। তো তারা ফার্স্ট সেমিস্টারে যেটা ইয়েলোতে হাইলাইট করা আছে, যদি সে সাপোজ পলিটিক্যাল সায়েন্স নিল তারা হিস্ট্রির সঙ্গে অ্যাজ জেনারিক ইলেকটিভ, তাহলে তাদের জিইসি 1-এ ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, সেটা যেরকম পলিটিক্যাল সায়েন্সের পেপার আছে, সেইভাবে যদি সোশিওলজি নেয় তাহলে সেখানে ইন্ডিয়ান সোসাইটি আছে, বেঙ্গলি নিলে বাংলার সমাজ ও সংস্কৃতির পরিচয় আছে। এইভাবে সেই জিনিসটাই আবার যখন সেকেন্ড সেমিস্টারে যাবে, সেকেন্ড সেমিস্টারেও এই চয়েসেস গুলো আছে। কিন্তু মনে রাখতে হবে আমরা একটাই চয়েস নিতে পারবো, তাহলে হিস্ট্রি অনার্সের সঙ্গে আইদার আমি পলিটিক্যাল সায়েন্স নেব বা আমি সোশিওলজি নেব বা আমি বাংলা নেব। তো এই কম্বিনেশন আমরা রাখতে হবে। আবার সেমিস্টার 1-এ আমার আরো পড়তে হবে, সেটা হচ্ছে এবিলিটি এনহান্সমেন্ট কম্পালসরি কোর্স। তো সেখানে চয়েস আছে বেঙ্গলি বা ইংলিশে, সেটা আমি আই ক্যান টেক আইদার বেঙ্গলি অর ইংলিশ। সেমিস্টার 2-তে আছে আবার এবিলিটি এনহান্সমেন্ট কোর্সে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এখানে কোনো চয়েস নেই, এটা কম্পালসরি। এবারে আমরা চলে যাচ্ছি সেমিস্টার 3 and 4, তার মানে ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেল, আমি এখন সেকেন্ড ইয়ারে উঠলাম। সেকেন্ড ইয়ারে আমি সেমিস্টার 3-তে আগে পড়ছি তিনটে পেপার, তিনটে হিস্ট্রির কোর্স আমি পড়বো। একটা হচ্ছে CC5 হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 750 to 1206, CC6 হচ্ছে রাইজ অফ দ্য মডার্ন ওয়েস্ট, এটা নাম্বার কোর্স 1, আর CC7 হচ্ছে আমার হিস্ট্রি অফ ইন্ডিয়া 4 1206 থেকে 1550। সো এটা আমি সেমিস্টার 3-তে পড়বো। সেমিস্টার 4-এ গিয়ে CC8-এ আমি পড়বো রাইজ অফ দ্য মডার্ন ওয়েস্ট, CC9-এ আমি পড়বো হিস্ট্রি অফ ইন্ডিয়া 5 1550 থেকে 1605, আর CC10-এ পড়বো হিস্ট্রি অফ ইন্ডিয়া 1605 থেকে 1750। তো মোরলেস আমাদের এই যে ডিভিশন গুলো করা হয়েছে বা যে সিলেবাস দেওয়া হয়েছে, এটা ইউজিসি স্ট্রাকচার ফলো করে আমরা করেছি। আবার তাহলে এই সেমিস্টার 3 আর 4-এ আমাদের আর কি পড়তে হবে? সেমিস্টার 3-তে যেরকম যেটা গ্রেতে হাইলাইট করা আছে, তাহলে আমি যদি পলিটিক্যাল সায়েন্স নিই তাহলে আমাকে যেরকম গান্ধী এন্ড দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পড়তে হবে, বা আমি যদি সোশিওলজি নিই তাহলে জেন্ডার এন্ড ভায়োলেন্স পড়তে হবে। তো এইভাবে ডিভিশন গুলো করা আছে। তো লার্নার্স ইন কেস অফ জিইসি যদি দুটো পেপার থাকে, জিইসি 4 এবং জিইসি 5, তাহলে ইন কেস অফ পলিটিক্যাল সায়েন্স এন্ড সোশিওলজি এই যদি দুটো চয়েস থাকে তার মধ্যে একটা বেছে নিতে হবে। তার মানে আমি সেমিস্টার 4-এ যেখানে এখন দুটো চয়েস দেখানো হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্সের জিইসি 4ও আছে 5ও আছে, সেখানে আমাদের শুধু একটা পেপার নিতে হবে, রাইট? তাহলে আরেকটা আরো কি পড়তে হবে আমাদের সেমিস্টার 3 সেমিস্টার 4-এ? আমাদের বলতে হবে যেটা স্কিল এনহান্সমেন্ট কোর্স, আমাদের স্কিলটাকে এনহ্যান্স করছে। তো সেখানে একটা পেপার আছে সেমিস্টার 3-তে যেটা থাকবে সেটা আইসিটি ইন এডুকেশন, আর সেমিস্টার 4-এ যেটা থাকবে সেটা হচ্ছে রিডিং এন্ড রিফ্লেক্টিভ অন টেক্সট। তো হিস্ট্রি অনার্স যারা নিচ্ছে তাদের এগুলো পড়তে হবে। তো সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়ে গেল, এবারে আমরা গেলাম থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে যেটা লালে হাইলাইট করা আছে সেটা আমরা পড়বো সেমিস্টার 5। তো সেমিস্টার 5-এ কি কি আছে? আমার কোর কোর্স 11-এ আছে হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 1780 থেকে 1939, আর কোর কোর্স 12-এ আছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 6 1750 to 1857। সেমিস্টার 6-এ কি আছে? সেমিস্টার 6-এ আমার আছে CC 13 হিস্ট্রি অফ ইন্ডিয়া 8 1857 to 1950, আর CC 14 আছে হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 1780 to 1939। তো তাহলে এভাবে আমাদের 14টা সিসি কোর্স আমি কমপ্লিট করে নেব ওয়ান্স আই রিচ সেমিস্টার when I complete the first year। আর একটা জিনিস হিস্ট্রি অনার্স স্টুডেন্টসকে পড়তে হবে, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ। তার মানে ডিসিপ্লিন স্পেসিফিক মানে হিস্ট্রি আমরা বলা যেতে পারে একটু অ্যাডভান্সড হিস্ট্রি যেভাবে পড়ছি স্পেসিফিক টু হিস্ট্রি, সেখানে আমাদের সেমিস্টার 5-এ থাকবে
DSC 1A History of the USSR 1970 to 1964, DSC 2 তে থাকবে History of the USSR 2 1970 to 1964. So এখানে ডিভিশন আছে, সিলেবাসটা ডিটেইলসে দেখে আপনারা বুঝতে পারবেন। আর সেমেস্টার 6 এ থাকবে DSC History of Southeast Asia, আর DSC 4 এ থাকবে History of East। লাস্ট সেমেস্টার যেরকম জেনারেল ইলেকটিভ আমার প্রথম সেমেস্টার গুলোতে থাকে, ডিএসসি আমার লাস্ট সেমেস্টারে থাকে। সো দিস ইজ অল। আমি এটা অলরেডি সবাই আলোচনা করেছে, জাস্ট হিস্ট্রির পার্টটা দেখানো। থ্যাংক ইউ সো মাচ ফর দিস অপরচুনিটি। সো লেট আস কিপ লার্নিং এই প্রেজেন্টেশনটা ফ্রম ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, স্কুল অফ সোশ্যাল সায়েন্স। থ্যাংক ইউ ম্যাডাম। আমরা এরপর অনুরোধ করব স্কুল অফ এডুকেশনের রিপ্রেজেন্টেটিভ আছেন ডক্টর পাপিয়া উপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ এডুকেশন। Okay, thank you, Professor Ghosh, Director Sika, and other directors present today, esteemed audience. আমাদের অনার্স ইন এডুকেশন, যেটা আপনাদের অ্যাপিয়ার হচ্ছে প্রসপেক্টাসে এবং যখন আপনারা ফর্ম ফিল আপ করছেন অ্যাজ HED, অনার্স ইন এডুকেশন। সো দিস ইজ প্রাইমারিলি BA ইন এডুকেশন অনার্স। যেখানে একটু প্রসপেক্টটা বলে দিই, কারণ ইতিমধ্যেই আমাদের আজকে এটা সেকেন্ড ডে অফ প্রি অ্যাডমিশন কাউন্সিলিং সেশন। সো একটা আমরা কনসেপ্ট ম্যাপ পেয়ে গেছি যে আমাদের একটা চয়েসের জায়গা থাকছে CBCS এ। সেখানে কোর্সেস থাকছে, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্সেস থাকছে, জেনারেল ইলেকটিভ কোর্সেস থাকছে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সেস থাকছে, আর এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসরি কোর্সেস থাকছে। So I'm not going into the details. So let me first start with the prospect of this program. BA education পড়ে যে জায়গাগুলো আমাদের উন্মোচিত হবে, টিচার এডুকেশন নিয়ে পড়ার একটা জায়গা কিন্তু তৈরি হয়। অ্যাপার্ট ফ্রম এডুকেশন অ্যাজ এ লিবারাল ডিসিপ্লিন, আমরা MA ইন এডুকেশন করতে পারি, পরবর্তীকালে MPhil PhD করতে পারি, তার সঙ্গে সঙ্গে প্যারালালি কিন্তু টিচার এডুকেশন কোর্সেস গুলো পারসু করতে পারি, যেমন DLED প্রাইমারি টিচার এডুকেশন, প্রি প্রাইমারি টিচার এডুকেশন, তাছাড়া BEd বা BEd ইন স্পেশাল এডুকেশন আফটার পারসুইং MA ইন এডুকেশন। তো এই BA ইন এডুকেশন অনার্সটা কিন্তু প্রিকারসর ফর প্রসপেক্টিভ লিবারাল এডুকেশন অ্যান্ড টিচার এডুকেশন। এছাড়া আপনারা জানেন যে এইগুলোর পরে পরে যে প্রসপেক্ট গুলো সামনে চলে আসে, টেট, সিটেট, এইগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তাছাড়াও কিন্তু অনেক এডুকেশনাল প্ল্যানিং, গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টরসেও কিন্তু এডুকেশনের যারা ছাত্রছাত্রী থাকেন, যারা পাশ করছেন, তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পান। আচ্ছা, এরপরে চলে আসি যে জায়গাটা প্রফেসর ঘোষ বলছেন বেশি করে বলতে, আপনাদের কাছে স্পষ্ট করে দিতে, সেটা হলো GEC, জেনারেল ইলেকটিভ কোর্সেস। আমাদেরকে যেহেতু 4টে জেনারেল ইলেকটিভ কোর্সেস পড়তে হবে, সেই 4টে জেনারেল ইলেকটিভ কোর্সেস আমরা কিভাবে বেছে নেব? আমাদের এডুকেশনের ক্ষেত্রে এই জেনারেল ইলেকটিভ কোর্সেস কিন্তু কয়েকটা পেপার আমরা দিয়ে দিয়েছি, কয়েকটা সাবজেক্ট আছে, যেমন ধরুন হিস্ট্রি, সোশিওলজি আর পলিটিক্যাল সায়েন্স। এই হিস্ট্রি, সোশিওলজি এবং পলিটিক্যাল সায়েন্সের মধ্যে থেকে যে কোনো একটা সাবজেক্ট আপনাদেরকে চুজ করতে হবে, এবং ওই একটি সাবজেক্টের মধ্যে কিন্তু প্রথম 5টা সাবজেক্ট থাকবে। একদম সেমিস্টারে গিয়ে আপনারা চুজ করতে পারবেন দুটো GEC কোর্সের মধ্যে যে কোনো একটা করার। এটা কিন্তু আরেকটা চয়েসের জায়গা থাকছে ইন কেস অফ যারা HED এডুকেশন জেনারেল ইলেকটিভ কোর্সেস অফ করছে। আর যেটা এর আগে অনেকজনই বলেছেন আমরা কিন্তু সাবজেক্টটা চেঞ্জ করা যাবে না, ভর্তির সময় একটু লক্ষ্য রাখতে হবে যে আপনারা হিসেবে চুজ করছেন। তো সেটা হতে পারে হিস্ট্রি, হতে পারে পলিটিক্যাল সায়েন্স, হতে পারে সোশ্যালজি। তো যেটা থাকবে সেটাই কিন্তু আপনাকে দুটো সেমিস্টারেতেই নিয়ে যেতে হবে, মানে যে সেমিস্টার গুলোতে আমাদের GE আছে সেইগুলোতে কিন্তু আপনাদেরকে কমপ্লিট করতে হবে। সেমিস্টার 1, 2, 3, 4 গিয়ে আপনারা ওই চয়েসটা পাচ্ছেন যে 4th এবং 5th এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট আপনারা, মানে যে কোনো একটা কোর্স আপনারা অফ করছেন। এছাড়া আরেকটা অপশনের জায়গা থাকছে AECC ছাড়াও। AECCটা যেহেতু আগে বলেইছেন সবাই যে ইংলিশ বাংলার মধ্যে যে কোনো একটা নিতে হবে, চয়েস করতে হবে। এই চয়েসের জায়গাগুলো আমরা বারবার এই জন্য আপনাদের সামনে রাখছি, যেহেতু ফর্ম ফিল আপ চলছে, অ্যাডমিশন চলছে, আপনারা অনলাইন ফর্ম ফিল আপ করছেন, সেখানে কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল while opting the correct options of your choice.
আর আরেকটা জায়গা হলো সেটাকে আমরা বলছি যে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স দেখুন সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এতে অফার করা হচ্ছে। এই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স দুটো আমাদের পড়ছি। প্রথম সেকেন্ড সেমিস্টারে আমরা অফার করছি আইসিটি ইন এডুকেশন, দ্যাট ইজ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ইন এডুকেশন। আর একটা সেমিস্টার 4 এতে আমরা অফার করছি রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট। সিলেবাসের মধ্যে এর বাইরে বলার খুব একটা মানে নতুনত্ব অনার্স ইন এডুকেশনে আর কিছু নেই। বাকিটা অন্যান্য সাবজেক্টে যেমন আছে আমাদেরও ঠিক সেরকমই। আর এখানে দেখুন সাবজেক্ট গুলো আমি একটু বলে দিই। সাবজেক্টের সঙ্গে যে অপশনস গুলো আছে আমাদের, যেমন হিস্ট্রিতে জিই 1 যেটা সেটা ইস্টার্ন ইন্ডিয়া, জিই 2 HI21 যেটা ইস্টার্ন ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু বেঙ্গল। আরেকটা আছে GEHI31 যেটা ইস্টার্ন ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু বেঙ্গল 57 to 47, দুটো ইয়ার আলাদা করা আছে। আর সেমিস্টার 4 এ গিয়ে দেখবেন আপনাদের দুটো ডিমার্কেশন করা আছে, তার মানে দুটো অপশনের মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে, হয় GEHI41 অথবা GEHI42। সিমিলারলি সোশিওলজির ক্ষেত্রেও কিন্তু আপনি সেমিস্টার 1, 2, 3 তে একটা একটা করে কোর্স নিচ্ছেন যেমন থাকছে, কিন্তু সেমিস্টার 4 এসে কিন্তু আবার সেখানে দেখছেন দুটো ডিমার্কেশন স্প্লিট করা আছে, GESO41, GESO42। দুটোর মধ্যে থেকে যে কোনো একটা আপনাকে চুজ করতে হবে। সিমিলারলি ইন কেস অফ পলিটিক্যাল সায়েন্স অলসো সেমিস্টার 1, 2, 3, 4 1, 2, 3 তে যা আছে সেটা তো আপনি নিচ্ছেনই। সেমিস্টার 4 এ এসে কিন্তু আবার GEPS41 অর GEPS42 এই দুটোর মধ্যে যে কোনো একটা অপ্ট করছে। এই আমাদের মোটামুটি সিবিসিএস এইচইডি। আর এলিজিবিলিটি যেহেতু প্রসপেক্টাসে উল্লেখ করাই আছে, আর অ্যাকর্ডিংলি আপনারা অ্যাপ্লাইও করছেন, সেটা হলো 10+2 অর ইকুইভ্যালেন্ট আর্টস অ্যান্ড সায়েন্স স্ট্রিম অনলি। আমাদের কিন্তু কমার্সটা রেস্ট্রিক্ট করা আছে, কমার্স স্টুডেন্টস ফ্রম কমার্স ব্যাকগ্রাউন্ড ক্যান নট অ্যাপ্লাই ফর এইচইডি। আর এখানে আরেকটা স্টিপুলেশন আমাদের আছে 45% মার্কস ইন এইচএস অর ইকুইভ্যালেন্ট। So this is it with HED in education. So over to you, Professor Ghosh. থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। এটা ঠিক, আপনারা একটা আইডিয়া পেলেন যারা ভর্তি হবেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে, তাদের একটা আইডিয়া হয়ে গেল যে চয়েস বেসড ক্রেডিট সিস্টেমে কি ধরনের পরিবর্তন আনছে টিচিং লার্নিং মেথডে, এবং সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন আছে। সায়েন্সের যেমন অ্যাডমিশনের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে, এডুকেশনেও আমরা শুনলাম রেস্ট্রিকশন আছে, ইংরেজিতেও খুব সম্ভবত রেস্ট্রিকশন আছে। সুতরাং এলিজিবিলিটিটাকে দেখে আমাদের ভর্তি হতে হবে, নাহলে পরবর্তীকালে এই ক্যান্ডিডেচার গুলো ক্যান্সেল হয়ে যাবে। এইটা একটা দিক। আর আমরা এই প্রোগ্রামগুলো করছি আমরা অ্যাওয়্যার করার জন্য আমাদের যারা প্রসপেক্টিভ লার্নার্স আছে, কারণ একবার ভুল হয়ে গেলে সেটা আর পরে চেঞ্জ করা যাবে না। ইচ্ছা থাকলেও আমার যদি মনে হয় যে না এই সাবজেক্ট না নিয়ে পরে অন্য একটা সাবজেক্ট নিলে ভালো হতো, সেটা কিন্তু করা যাবে না। সেই জন্য আমরা বারবার অ্যাওয়্যার করার চেষ্টা করছি, ওরিয়েন্ট করার চেষ্টা করছি যে বিফোর টেকিং অ্যাডমিশন আমাদের ওয়েবসাইটে ডিটেল সিলেবাস দেওয়া আছে। বেশ কিছু সাবজেক্ট এখনো বাকি আছে যদিও, কিন্তু যেগুলো দেওয়া আছে সেগুলো আপনারা দেখুন। প্রসপেক্টাসের ডিটেল বলা আছে কোন কোন সাবজেক্ট কোন কোন সেমিস্টারে পড়ানো হবে, জির আন্ডারে কি কি কম্বিনেশন আছে, ডিএসই আন্ডারে কি কি কম্বিনেশন আছে, ইরেসপেক্টিভ অফ ডিসিপ্লিন। সুতরাং সেইটা একটু ভালো করে দেখে নিয়ে আমাদের ভর্তি হতে হবে। এরপর আমি কোশ্চেন অ্যান্সারে যাব। আমাদের যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন তারা উত্তর করবেন, কারণ স্পেসিফিক কোনো ডিসিপ্লিন স্পেসিফিক যদি কোনো প্রশ্ন আসে ফ্যাকাল্টি ইজ দ্য বেস্ট পার্সন টু অ্যান্সার, কারণ আমাদের প্রত্যেক ডিপার্টমেন্ট একজন আছে স্কুল থেকে। স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস এর ক্ষেত্রে সবকটা সাবজেক্টই মানে হিস্ট্রি, সোশিওলজি এবং পলিটিক্যাল সায়েন্স, তাতে G1, G2, G3 ফিক্সড, G4 আর G5 এর মধ্যে অপশন থাকবে, যে কোনো একটা সে নেবে। আর ডিএসসি এর ক্ষেত্রেও তাই, ডিএসসি 1 to 3 ফিক্সড, whether it is sociology or political science or history, and again DSC 4 oblique DSC 5 learner has to choose any one out of 4 or 5. এইটা যেন মাথায় রেখে তারা ভর্তি হয়, কারণ একবার ভর্তি হয়ে গেলে কিন্তু আর্টস সাবজেক্ট কিন্তু আর চেঞ্জ করা কোনো মতেই সম্ভব হবে না। তারা যেন সিলেবাস দেখে একদম সব নিজেরা সমস্তটা বুঝে নিয়ে অপশন দেখে নিয়ে তারা যেন ভর্তি হয় প্রথমেই একদম। ধন্যবাদ। প্রফেসর ঘোষ, আমি একটু একটা প্রশ্ন এসেছে তার উত্তরে বলছি। রেজাউল হক প্রশ্নটা করেছেন যে প্র্যাকটিক্যাল মানে কিভাবে হবে সেটা নিয়ে একটু প্রশ্ন করেছেন। আমি সবার জ্ঞাতার্থে জানাই যে যতদিন না ফেস টু ফেস ক্লাসের পারমিশন আমরা
সরকার থেকে পাচ্ছি ততদিন তো আমরা ফেস টু ফেস ক্লাস করতে পারছি না। এই মুহূর্তে আমাদের সমস্ত স্টুডেন্টদের জন্যই অনলাইন ক্লাস চলছে। সেই অনলাইন ক্লাসেই আমরা প্র্যাকটিক্যালটা যত দূর সম্ভব, প্র্যাকটিক্যাল 100% অনলাইন ক্লাসে দূরে বসে ওইভাবে শেখানো যায় না, আমরা সবাই জানি। প্রত্যেকটা প্র্যাকটিক্যাল পেপারের আমাদের স্টাডি মেটেরিয়াল থাকছে এবং অনলাইন ক্লাসে কনসার্ন টিচাররা যতটা সম্ভব সহজভাবে ব্যাপারগুলো বোঝানোর চেষ্টা করছেন। বেশ কিছু ক্লাস অনলাইনে প্র্যাকটিক্যাল পেপারস এর উপর হচ্ছে এখন। এটা যতদিন মানে যখন আবার সিচুয়েশন নর্মাল হবে, আমাদের ক্লাস করার পারমিশন পাবো আমরা, তখন আমরা আবার সামনাসামনি স্টুডেন্টদের ডেকে ক্লাস নেব। আর এই অবস্থাতে ক্লাসটা যেহেতু হচ্ছে না, আমাদের পরীক্ষা সিস্টেমেও সবটাই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন করা হচ্ছে। সেটার কিছু স্যাম্পল কোয়েশ্চেন আমাদের ওয়েবসাইটেও দেওয়া থাকছে যাতে স্টুডেন্টরা অসুবিধে না পড়েন। HED তে আরেকটা যেটা প্রফেসর চন্দন বাসু বললেন, হি জাস্ট রিমাইন্ডেড মি, HED এর ক্ষেত্রেও কিন্তু ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভেও কিন্তু চয়েস থাকছে। সেটা কিভাবে না, পেপার আমরা যেহেতু সেমিস্টার 5 এবং সেমিস্টার 6 এতে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ চুজ করছি, এখানে দেখবেন ডিসিপ্লিন DSED 11 DSED 21 এটা থাকছে সেমিস্টার 5 এ। সেমিস্টার 6 এ গিয়ে কিন্তু থাকছে DSED 31 আর DSED 41 DSED 42 এর মধ্যে কিন্তু যে কোনো একটা আপনারা চুজ করতে ইয়োর চয়েস। তো যেমন আমরা GEC তে চয়েস পাচ্ছিলাম 4 সেমিস্টারেতে দুটোর মধ্যে একটা, সিমিলারলি ইন কেস অফ ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ অলসো in semester 6 we have to choose between 2 discipline specific electives, that is 4-1 and 4-2. Thank you. Over to you, Professor. থ্যাংক ইউ। বলছি এখানে যে বলা আছে যে 20 মার্কসের অ্যাসাইনমেন্ট হবে, ওটা কি এখন যেমন 100 মার্কসের হয় সেরকম হয়ে কি পার্সেন্টেজ হবে নাকি 20 মার্কসেরই শুধু অ্যাসাইনমেন্ট হবে? না, এটা আমরা এখন আলোচনা করছি না, আপনার অ্যাডমিশন ওগুলো আলোচনা করব। এখন কোনো পার্সেন্টেজে থাকবে না, আমরা 20 নম্বরের পরীক্ষা হবে আমাদের। 20 নম্বর যা পাবে সেটারই আসবে নাম্বার, ঠিক আছে? মানে 20 নাম্বারই অ্যাসাইনমেন্ট হবে আর Assignment 50 হবে। নাম্বারেরই হ্যাঁ। এক্সাম হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। এটা যারা ভর্তি হতে চান তাদের সবার জন্য এটা কথাটা ভীষণ জরুরি। সেটা হচ্ছে আপনারা কিন্তু ভর্তির সময়তে আপনাদের নিজস্ব মোবাইল নাম্বার দেবেন, আপনাদের নিজেদের ইমেল আইডি দেবেন, অন্য কারুর দেবেন না। এবং সেটা যেন সামনের যে কদিন আপনারা যে বছর আপনারা এখানে থাকবেন অ্যাজ স্টুডেন্ট অফ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, সেটা যেন অ্যাক্টিভ থাকে। কারণ আমাদের সমস্ত ইনফরমেশন এখন কিন্তু বাল্ক SMS এর মাধ্যমে যায়, মেল আইডিতে যাবে। এটা আপনারা যদি অন্য কারুর দেন, বিশেষ করে যেখানে আপনি ভর্তি হচ্ছেন কোনো সাইবার কাফের কোনো কর্মচারী বা মালিকের, তাহলে কিন্তু তার ফোনে কিন্তু সেই সমস্ত SMS চলে যাবে, আপনি কিন্তু জানতেও পারবেন। যে এটা আমাদের একটা আপনাদের কাছে একটা মানে ইনস্ট্রাকশনের মতন ভাবতে পারেন এটাকে, যে আপনার নিজস্ব ফোন নাম্বার, আপনার নিজস্ব মেল আইডি আপনারা কিন্তু ভর্তির সময়তে দেবেন, and it must remain active for your studentship at নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। একদম থ্যাংক ইউ। ঠিক, খুব ভালো একটা ইনফরমেশন আপনি দিয়েছেন, থ্যাংক ইউ। এটা আমরা বারবারই বলে থাকি, যখনই আমরা স্টুডেন্টের সাথে কথা বলি তখন বারবারই বলি যে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশনের সময় আমরা একটা ফোন নাম্বার দিতে বলি। সেই ফোন নাম্বারটা যতদিন আমার স্টুডেন্টশিপ থাকবে ততদিনই আমাদের ক্যারি করতে হবে, এটা চেঞ্জ করার কোনো স্কোপ নেই। এবং যদি এটা আপনারা চেঞ্জ করেন তাহলে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, কারণ আমরা তো সবাই ডিস্টেন্সে কাজ করছি। যোগাযোগের মাধ্যম হচ্ছে ইমেল এবং মোবাইল নাম্বার, সেগুলোকে একটু ঠিকঠাক রাখতে হবে। কোনো মডেল কোশ্চেন এবারে তোলা হবে না, যা আছে ওয়েবসাইটে অলরেডি দেওয়া আছে ওইটাই আমাদের মডেল কোশ্চেন ধরে নেওয়া যেতে পারে সব সাবজেক্টেই। যে আগামী পরীক্ষাটা হবে, যার ফর্ম ফিল আপ হয়ে গেছে বা আরো 3 দিনের জন্য যে ফর্ম ফিল আপ হবে, তার যে পরীক্ষা হবে তার কোশ্চেন ব্যাংক, তার মডেল কোশ্চেন অলরেডি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট। পরীক্ষার জন্য আলাদা করে কোনো কোশ্চেন ব্যাংক আপলোড হবে না। কি ধরনের কোশ্চেন হবে, কোশ্চেনের ডিস্ট্রিবিউশন, সেগুলো সবই ওই পুরোনো যে কোশ্চেন ব্যাংক আপলোড হয়েছিল সেখান থেকেই পাওয়া যাবে। অনির্বাণ দাস, স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রশ্ন আসছে, মানে ওয়েবসাইটে কবে আপলোড করা হবে আর ওরা হার্ড কপি কবে পাবে?
এখন প্যান্ডেমিকের সময় তো কিছু লং টার্ম প্ল্যানিং করা যাচ্ছে না, আজকে দাঁড়িয়ে কালকের প্ল্যানিং করতে হচ্ছে। সুতরাং কবে পাওয়া যাবে আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি আপনার অ্যাডমিশন যাতে পৌঁছে যায়, কিন্তু পৌঁছে গেলেই তো হলো না, সেই স্টাডি সেন্টারটি কোথায় অবস্থান করছে, সেখানকার লোকেশন বা সেখানকার পজিশন কি, সিচুয়েশন কি, কোভিড সিচুয়েশন, তার উপরে ডিপেন্ড করবে আপনার হাতে বই পৌঁছানোটা। যে জন্য আমাদের বর্তমান স্টুডেন্ট অনেকটাই সাফার করছে, গত 1.5 বছর স্টাডি সেন্টার কলেজ সব বন্ধ। আমরা পাঠিয়ে দিলেও ওখানে নেওয়ার লোক নেই, ডিস্ট্রিবিউট করার লোক নেই, এবং পাঠানোরও লোক নেই, সবাই আমরা প্যান্ডেমিকে লকডাউন অবস্থায় আছি। সুতরাং কবে বই পাওয়া যাবে এইটা এক্ষুনি আমরা বলতে পারবো না, তবে আমরা কাজ করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা বইগুলো আপলোড করে দেবো, যাতে আমাদের যারা স্টুডেন্ট আছে তারা পায়। আমাদের ওয়েবসাইটে তুলে দেবো, যেমন ভাবে আমাদের পুরোনো স্টাডি মেটেরিয়াল, পুরোনো সিলেবাসের স্টাডি মেটেরিয়াল আছে ওয়েবসাইটে, সেইভাবে আমরা অ্যাভেলেবেল করার চেষ্টা করবো। স্যার একটা প্রশ্ন, আপনি যে বললেন যে স্যাম্পল কোশ্চেন ব্যাংক, ওটা কি পুরানো থেকে এবার এক্সাম হবে? সেরকম তো কোনো কথা নয়, সিলেবাস থেকে পরীক্ষা হবে। এরকম কথা বলা হয়েছিল যে কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন আসবে, এগুলো তো ভুল না। ধারণা নিয়ে বসে আছে সব ছেলে মেয়েরা। না, পুরো সিলেবাসের উপরেই পরীক্ষা হবে। মানে যে সিলেবাস আপনারা আপলোড করেছেন হ্যাঁ নতুন হ্যাঁ, যেটা। রিডিউস সিলেবাসের উপরে হবে পরীক্ষা। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে তো শুনে নিলাম, স্টাডি হুম। সেন্টার যে কোন এগুলো সব ওয়েবসাইটে সব আপডেট পেয়ে যাবো তো? স্টাডি সেন্টার আপনি যখন ভর্তি হবেন তখন তো স্টাডি সেন্টার সিলেকশন করতে হবে। আমি বললাম না 150টা স্টাডি সেন্টার, ওখানে ড্রপ ডাউন মেনুতে ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনার বাড়ি লিস্ট আর কি যে পাবো ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার বাড়ি কোথায়? আরেকটি বিষয় স্যার, আপনার বাড়ি আমার বাড়ি কোথায়? স্যার সোনারপুরে স্যার। মানে সাউথ 24 পরগনা। সাউথ 24 তাহলে পরগনা। সোনারপুর কলেজে আমাদের স্টাডি সেন্টার আছে। এবার দেখে নিন আচ্ছা, আচ্ছা। সোনারপুরে কলেজে আপনি যে সাবজেক্টটা পড়তে চাইছেন সেই সাবজেক্টটা অ্যাভেলেবেল কিনা, তবেই তো আপনি ওখানে ভর্তি আচ্ছা। হতে পারবেন, আচ্ছা আপনার আচ্ছা প্রেফার্ড আচ্ছা সাবজেক্ট। হ্যাঁ, আর নাহলে অন্য আচ্ছা, কোনো স্যার। কলেজে আবার ট্রাই করতে হবে। আমার সাজেশন হবে আপনার নিকটবর্তী কলেজে ভর্তি হয় ভালো, কারণ আপনার স্টাডি মেটেরিয়াল পেতে হবে, অ্যাডমিট কার্ড পেতে হবে, রেজিস্ট্রেশন আচ্ছা, পেতে আচ্ছা। হবে, এগুলো আপনার স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ রাখতে হবে। আচ্ছা, মেনলি স্যার হিস্ট্রি সম্ভবত অ্যাভেলেবল থাকবে, হিস্ট্রি নিয়ে হয়তো ভর্তি হবো। হ্যাঁ, আমার মনে হয় পাওয়া যাবে, দেখে নিন, একটু চেক করে নেবেন। আচ্ছা স্যার, চেক করে নেবো, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর আরেকটি বিষয় স্যার, আমি আর কি মানে এইবারের মানে এইচএস স্টুডেন্ট নয়, মানে এই বছরটা আর কি আমার ড্রপ দেওয়া আর কি। তো ব্যাপারটা যেটা হচ্ছে, তো মানে কলেজ থেকে টিসি নিতে হবে, পুরোনো কলেজ থেকে আমার টিসি একটাকে নিতে হবে, তাহলে যখন না এরকম কিছু না ব্যাপার কি হয়? না না, আমাদের ক্ষেত্রে পিসি বা মাইগ্রেশন লাগে না, এখানে আমরা এইচএস পাস সার্টিফিকেটটাই যথেষ্ট। কোনো কিছু লাগবে না তাহলে হ্যাঁ, পুরোনো কলেজে স্যার, কোনো কিছু না, লাগবে না? যারা আন্ডার গ্রাজুয়েট কোর্সে ভর্তি হবে তাদের এলিজিবিলিটি হচ্ছে এইচএস পাস। এবারে আচ্ছা, যেখানে আচ্ছা। যেখানে মার্কস রেস্ট্রিকশন আছে সেখানে মার্কস ক্যালকুলেশন করে দেখতে হবে আমি এলিজিবল কিনা। আদারওয়াইজ যে কোনো বিষয়ে, যেমন আমার ইকোনমিক্স বা Hello. কমার্স, কোনো মার্কস রেস্ট্রিকশন নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর স্যার ওদের ক্ষেত্রে যেটা বলছিলাম যে ম্যারেজ সার্টিফিকেট যদি দিয়েও যদি রিজেক্ট হয়, তাহলে সেক্ষেত্রে হেড অফিসে আসতে হবে, হেড অফিসে এসে কথা বলতে হবে, রেজিস্ট্রার সেকশনে যোগাযোগ করতে হবে। ওরকম তো অনেকে, প্রায় মানে বেশিরভাগ স্টুডেন্টের ওরকম হচ্ছে। হ্যাঁ, তাহলে রেজিস্ট্রার সেকশনে এসে কথা বলতে হবে, যদি না নেয়, রিজেক্ট করে, রেজিস্ট্রার আচ্ছা সেকশনে স্যার, কথা বলতে। হ্যাঁ, আর ওখানে তো সাপোর্ট ইয়ে আছে, মেল আছে, সেখানে মেল করা যাবে, ফোন করা যাবে, অথবা এসে কথা বলা যাবে। আচ্ছা, এখানে স্যার পুরোনো স্টাডি মেটেরিয়াল থেকে কি কোনো হেল্প পেতে পারি? এখানে প্রফেসর বসু বা প্রফেসর দে যদি বলেন। বাংলা ইতিহাস, অনামিকা দাস আছেন, ডক্টর অনামিকা দাস বা পাপিয়া উপাধ্যায় আছেন। না, কিছু সাধারণ ধারণা তো পেতেই পারেন, যে অংশগুলো ওভারল্যাপিং। আমরা যেহেতু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা চেষ্টা করেছি যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন যে নতুন সিলেবাস বানিয়ে দিয়েছে সিবিসিএস এর ক্ষেত্রে, আমরা কিন্তু সেই সিলেবাস মোটের ওপর শতকরা 80 থেকে 85% পর্যন্ত আমরা সেই সিলেবাসই ফলো করেছি। এবার অধিকাংশ ক্ষেত্রে এটা হতেই পারে কোনো অংশ হয়তো আগের সিলেবাসের মধ্যে আছে, কিন্তু স্ট্রাকচারটা পাল্টে গেছে, ধাঁচটা পাল্টেছে, কাঠামোটা পাল্টেছে, হয়তো কন্টেন্ট কিছুটা মিল আছে। তাতে আমি তো অবশ্যই সাহায্য পাবো, মানে বেশি পড়তে তো কোনো বাধা নেই, কিন্তু হুবহু আমি যদি প্রশ্নটা এদিক থেকে রাখি, যে আমি জানি না প্রশ্ন আপনি কোন দিক থেকে রাখছেন, যে আমি পরীক্ষার উত্তর লিখতে পারবো কিনা, সেটা কিন্তু নাও হতে পারে। এইটা মাথায় রাখতে হবে কিন্তু, যে এটা পরীক্ষার উত্তর জন্য সহায়ক নাও হতে পারে, কিন্তু আমার জানার পরিধি বাড়ানোর জন্য সহায়ক হতে পারে, কারণ অনেক অংশই হয়তো থাকবে ওভারল্যাপিং। এটা মাথায় রেখে আমাদের পড়তে হবে। ধন্যবাদ। এবং স্টাডি মেটেরিয়াল ব্যাপারে আমি বলবো যে পুরোনো যে স্টাডি মেটেরিয়াল আমাদের আপলোড আছে সেটা স্টুডেন্টরা কম্পেয়ার করে দেখতে পারে, যে কমন জায়গাগুলো ওখান থেকেও পাওয়া যেতে পারে। সবাই 100% বা 50% সেটা আমি বলবো না, সেটা নিজেদেরকে বার করতে হবে, যে ম্যাপিং করে নেওয়া, যে পুরোনো সিলেবাসের সাথে কতটা আমার নতুন সিলেবাস মিলছে, সেটা কম্পেয়ার করে নেওয়া যেতে পারে ফর দ্য টাইম বিং। আমরা তো স্টাডি মেটেরিয়াল দেবই, কিন্তু একটু টাইম লাগবে। যেগুলো ইংরেজি বই
কোন কোন প্রোগ্রামে ইংরেজি বাংলা দুটোই অ্যাভেলেবেল, আবার যেমন ইকোনমিক্স কমার্সে সব বাংলাতে, আবার অন্য কোনো প্রোগ্রামে দেখা যাবে কিছু বাংলা কিছু ইংরেজি, এইভাবে করা হচ্ছে আর কি। তবে আগামী দিনে আমরা এটা সবটাই বাংলা করে নেওয়ার চেষ্টা করছি। এখানে আমার একটু বলার হ্যাঁ, আছে, হ্যাঁ। ওই হচ্ছে বাংলার ক্ষেত্রে বলতে পারি, যেমন ধরুন পুরোনো যে সিলেবাস মানে এক্সিস্টিং, এখানে ধরুন বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন মধ্য আধুনিক যুগ আছে। এই বর্তমান যে 14টা কোর কোর্স বা সিসি তাতেও কিন্তু আছে, হয়তো সেমেস্টার ওয়াইজ ভেঙে দেওয়া আছে। তা ধরুন তাতে প্রাচীন যুগের যতটা ব্যাপ্তি দেওয়া ছিল তার একটা বা দুটো কম্পোনেন্ট হয়তো বাদ আছে, বা ধরুন ছন্দ অলংকার ভারতীয় কাব্যতত্ত্বে হয়তো একটা পার্ট হয়তো ইনক্লুড হয়েছে, একটা পার্ট হয়তো এক্সক্লুড হয়েছে। এর বাইরে হয়তো ধরুন যেমন সাহিত্যের রূপরীতি আন্দোলন, সেটা ধরুন নতুন ঢুকেছে, লিঙ্গুইস্টিক্স যেমন আগেও যা ছিল এখনো তাই আছে, সেটা হয়তো আরো ডিটেল হয়েছে, এই রকম। কিন্তু ফলে পুরনো যেগুলো ইএসএলএম আপলোড করা আছে সেগুলো যদি আপনারা দেখেন, ডেফিনেটলি তার থেকে আপনারা সাহায্য পেতে পারেন। বলছি যে বিডিপি যেটা এডুকেশন আগে ছিল ইলেকটিভ এডুকেশন, এখন যেটা অনার্স এডুকেশন হয়েছে, সেক্ষেত্রে বলি যে সিসি যে পেপার গুলো থাকছে সেগুলো কিন্তু অনেকটাই আপনারা কনসাল্ট করতে পারেন পুরনো এসএলএম থেকে, যেহেতু আমাদের পুরনো কোর্সটাও খুব রিসেন্টলি ডেভেলপ হয়েছিল, 2018 প্রথম ইন্ট্রোডিউস হয়। তো সেই ক্ষেত্রে অ্যাডিশনাল রিসোর্সেস হিসেবে কিন্তু অনার্স লার্নার্স যারা, তাদের কিন্তু এটা হেল্প হবে। সেটা সেক্ষেত্রে ডিএসসি এবং সিসি এই দুটো যে পেপার গুলো কোর্স গুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই আপনারা দেখতে পারেন পুরনো এসএলএম থেকে, যেগুলো আপলোডেড আছে। আমাদের পরীক্ষার উত্তর বাংলা ইংরেজি যে কোনো ভাষাতেই দেওয়া যাবে। আপাতত আমাদের বেশিরভাগ মেটেরিয়াল ইংরেজিতেই তৈরি হচ্ছে, বটানি ছাড়া। বটানিতে কোর্স গুলো সবই বাংলায়, বা এনভায়রনমেন্টাল স্টাডিজ এর মেটেরিয়ালও বাংলাতেই তৈরি হয়েছে। বাকিগুলো প্রাথমিকভাবে এবছরে আমরা ইংরেজিতেই তৈরি করছি, পরে হয়তো ট্রান্সলেশন করা যাবে, পরবর্তীকালে আমরা বাংলায় অ্যাভেলেবল করতে পারবো। কিন্তু পরীক্ষার উত্তর স্টুডেন্টরা দুটো ভাষাতেই দিতে পারে এবং পরীক্ষার কোয়েশ্চেনও দুটো ভাষাতেই হবে। ধন্যবাদ। অ্যানসার স্ক্রিপ্টে দুটো করা যাবে না, মিক্স করা যাবে, যে কোনো হ্যাঁ, আইদার। হ্যাঁ, যে কোনো একটাই পুরো আনসার দিতে হবে, হ্যাঁ, হয় বাংলা নয় ইংরেজি। হ্যাঁ, থ্যাংক ইউ। একজন জানতে চেয়েছে ইউজার আইডি, পাসওয়ার্ড, রেজিস্ট্রেশন। একটা কথা মাথায় রাখতে হবে, আমি টাকা দিলাম বা ফর্ম ফিল আপ করলাম, আমারটা কমপ্লিট হলো, কিন্তু আমাদের লাস্ট ডেটটা মাথায় রাখতে হবে। লাস্ট ডেট হচ্ছে 17/9, খুব সম্ভবত 17/9 হচ্ছে লাস্ট ডেট। এরপরে আবার যদি ডেট এক্সটেন্ড হয় তা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের পুরো প্রসেসটা শেষ হবে, তারপরে ওই রেজিস্ট্রেশন জেনারেশন হবে, ইউজার আইডি পাসওয়ার্ড জেনারেট হবে, এগুলো টাইম লাগবে। কিন্তু তার আগে আমরা চেষ্টা করবো বইগুলোকে অনলাইন অ্যাভেলেবেল করে দেওয়া। ঠিক আছে? সুতরাং আজকে আমি ভর্তি হলাম, আমাকে কালকে ইউনিভার্সিটি পাঠিয়ে দেবে ইউজার আইডি পাসওয়ার্ড রেজিস্ট্রেশন, এটা ইজ নট লাইক দ্যাট। এক্সাম কি সেমিস্টার ওয়াইজ হবে না ইয়ার ওয়াইজ হবে? এটা বোধহয় সমস্ত সাবজেক্ট নিয়ে জিজ্ঞেস করছেন। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো পরীক্ষা দপ্তর ফাইনালি ঠিক করবে। আমাদের মানে সিলেবাস তো সব সেমেস্টার ওয়াইজই আছে, চেষ্টা নিশ্চয়ই থাকবে সেমেস্টার ওয়াইজ। সেটা তো 6 মাস পরে পরীক্ষা দপ্তর ডিসিশন দেবে, সেটা তখন নেবে না দুটো সেমেস্টার মার্জ করে নেবে, সেটা এই মুহূর্তে বলাটা একটু মুশকিল আমাদের। আমরা তো সব করছি, এখন অনেক কিছু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হবে, নতুন কিছু ইন্ট্রোডিউস করতে গেলে অনেক কিছু আমাদের ফেস করতে হবে, সেগুলোকে মাথায় রেখে আমাদের পরীক্ষার শিডিউল নিশ্চয়ই আমরা জানিয়ে দেবো ওয়েল অ্যাহেড। তবে সবাইকেই অনুরোধ করবো ওয়েবসাইটটাকে অন্তত সপ্তাহে একদিন অ্যাক্সেস করা, দেখা। শুভজিৎ, হ্যাঁ বলছি স্যার, আমি এবছর নিউ অ্যাডমিশন বিডিডি তে, বোলপুর কলেজ স্টাডি সেন্টার, ইকোনমিক্স অনার্সে। বাহ, ঠিক আছে। তো স্যার ওই যে স্টাডি ম্যাটেরিয়াল যেগুলো আছে ওগুলো কলেজ থেকেও প্রোভাইড করা হবে? অবশ্যই কলেজ থেকে যাবে, হার্ড কপি বা ফিজিক্যাল বুক যেটা, সেটা কলেজ থেকেই পাবে। আর ইন দ্য মিন টাইম আমরা ওইগুলোকে আপলোড করে দেবো। স্টাডি মেটেরিয়াল সব রেডি হয়ে গেছে। ইকোনমিক্স এর ক্ষেত্রে আমি বলতে পারি ফার্স্ট ইয়ারের সমস্ত কোর্স মেটেরিয়াল রেডি, আমাদের প্রিন্টিং এ যাচ্ছে, এর মধ্যে আমরা আপলোড করে দেবো। আগামী 15-20 দিনের মধ্যে হয়তো পেয়ে যাবে স্টাডি মেটেরিয়াল। আচ্ছা স্যার, আর ডিজিটাল ভার্সনের স্টাডি মেটেরিয়াল। হ্যাঁ, আচ্ছা, আর কলেজ কপিটা, হার্ড কপিটা একটু পরে পাবো না কলেজ? সেটা তো গভর্নমেন্টের প্রোটোকল দেখো, প্রোটোকল দেখে কাজ করতে হবে আমাদের, কারণ সব বন্ধ, বই ছাপাতে হবে, বই নিয়ে যাওয়ার লোক নেই, সবই তো বন্ধ, ট্রান্সপোর্টেশন তো বন্ধ, তাহলে প্রিন্টার বন্ধ, তাহলে তারা কাজ করবে কি করে? এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। নতুন ভর্তি হয়েছি, এনভায়রনমেন্টাল স্টাডিজটা কি বাংলায় হবে? বললাম যে বাংলায় কোন সাবজেক্ট নিয়ে? আমি সোশিওলজি নিয়ে অনার্স করছি। আচ্ছা, কোন কলেজ?
আমি বিবেকানন্দ ইনস্টিটিউট অফ উমেনে কলেজ। বিবেকানন্দ কলেজ ফর উমেন, ঠিক আছে, বেহালা। ঠিক আছে, হ্যাঁ, ওখানে ওটা কি বাংলায় হবে? হ্যাঁ ইএনভিএস বাংলায় আছে, হ্যাঁ কোনো চিন্তা নেই। অ্যাকচুয়ালি আমার ইংলিশ মিডিয়াম তো, তাই আমি ও বলছিলাম। ও তা তোমার বাংলাটা অসুবিধে? হ্যাঁ, একটু অসুবিধে। এখানে কোনো অপশন নেই। অ্যাকচুয়ালি মানে আমরা স্টাডি মেটেরিয়ালটা দিচ্ছি মানে তার বাইরে কোনো বই পড়বে না এটা কিন্তু নয়। স্টাডি মেটেরিয়ালটা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পেপারের ক্ষেত্রে এটা বলা যায় যে মিনিমাম অফ দ্য সিলেবাস, সুতরাং বাইরের বই পড়তেই হবে। তুমি যদি ইংলিশ মিডিয়ামের হও তুমি ইংলিশে উত্তর দিতে পারবে, এবং ইংলিশ মিডিয়ামে ইংলিশে লেখা অজস্র বই বাজারে আছে। তোমাকে একটু অন্য জায়গা থেকে বই জোগাড় করে নিতে হবে। একই সিলেবাস আমাদের সমস্ত ইউনিভার্সিটিতে, যে সিলেবাস পড়ানো হচ্ছে আমাদেরও সেই সিলেবাস। তা আমি কি আপনাকে ওই বইয়ের লিস্টটা দেবেন? হ্যাঁ, বইয়ের লিস্ট আমাদের যে কোনো স্টাডি মেটেরিয়ালের শেষেই রেফারেন্স লিস্ট দেওয়া থাকে, সুতরাং সেইখান থেকে তোমরা কনসাল্ট করে নিতে পারো, বই জোগাড় করে পড়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই, এবং ইংলিশে উত্তর দিতেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আর সবাইকে বলবো আমাদের ওয়েবসাইটে কিন্তু এক্সটার্নাল লিঙ্ক প্রচুর দেওয়া আছে, অনলাইন মেটেরিয়াল যারা ইংরেজিতে পড়তে চায় তাদের জন্য প্রচুর মেটেরিয়াল অ্যাভেলেবেল। হ্যাঁ, ওই অনলাইন রিসোর্স বলে একটা জায়গায় একটা লিঙ্ক আছে আমাদের ওয়েবসাইটে, সেখানে ক্লিক করলে অনেক লিঙ্ক বেরোবে, যেখান থেকে আমি একাডেমিক রিসোর্সের ভান্ডারে পৌঁছে যাব, সমুদ্র। সেখানে যদি পড়ার ইচ্ছে থাকে ওখান থেকে পড়ে নেওয়া যাবে। আর ম্যাডাম যেটা বললেন যে যারা বাংলায় অসুবিধা হয়েছে তারা মার্কেট থেকে বাংলা বই কিনে নেবে, যাদের ইংরেজি বই দরকার তারা মার্কেট থেকে নিয়ে নেবে। প্রচুর লিস্ট অফ রেফারেন্সেস থাকবে আমাদের প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালের সঙ্গেই, লিস্ট অফ বুকস থাকবে, সেখান থেকে আমাদের প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আমি প্রোকিউর করতে পারবো। বলছি স্যার, ওই অ্যাসাইনমেন্ট কতদিনে দেওয়া ফার্স্ট ইয়ারের? ফার্স্ট ইয়ারের অ্যাসাইনমেন্ট তৈরি চলছে, নেক্সট উইক বা তারপরের উইকে পেয়ে যাবে। ঠিক আছে, ওটা পূরণের জন্য কতদিন থাকবে? এক সপ্তাহ? এখন তো সবই অনলাইন, দেখো ওয়েবসাইটটা ফলো করো, ওটা তো পরীক্ষা দপ্তর ম্যানেজ করছে, আমাদের পক্ষে সম্ভব নয় বলা, কিন্তু কোশ্চেন পেপার তৈরি হচ্ছে এটুকু তোমাদের আপডেট দিতে পারি। এবং 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 অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে হয়তো 10-12 দিন মাথায় হয়তো পরীক্ষা হয়ে যাবে, ফাইনাল পরীক্ষা, সেভাবে প্রিপারেশন নেবে তুমি, এবং পুরোটা অনলাইন হচ্ছে, সুতরাং রেজাল্টও বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি। এটা মাথায় রেখে তোমার প্রিপারেশন এমসিকিউতে হবে সবগুলোই? বলা আছে। তোমার কাছে ইনফরমেশন আছে তো? আমার কাছে আছে। হ্যাঁ, তাহলে আর কনফার্মেশনের দরকার নেই, তোমার তো আছে। ইউনিভার্সিটির ওয়েবসাইট দেখো, ওয়েবসাইটে যা ইনফরমেশন আছে সেটাই স্ট্যান্ড করবে, যদি চেঞ্জ হয় আবার জানিয়ে দেওয়া হবে থ্রু নোটিফিকেশন। নম্বর কি 100 নম্বর হবে না কম? তোমরা তো আগের বছর পরীক্ষা দিয়েছো? না, প্রথম। না, এক্সিট ব্যাচ বা আগের একটা পরীক্ষা হলো তাতে পরীক্ষা দাওনি তোমরা? না, সব জানিয়ে দেবে, পরীক্ষার নোটিফিকেশনেই লেখা থাকবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা ইউনিভার্সিটির পক্ষ থেকে যারা ছিলেন তাদের প্রত্যেককে আমি আর আলাদা করে নাম করছি না। আমাদের এখানে প্রফেসর দে আছেন, প্রফেসর বাসু আছেন, ডক্টর দাস আছেন, ডক্টর উপাধ্যায়, ডক্টর ঘোষ, ডক্টর চট্টরাজ, মিসেস প্রিয়ান্তি বাগচি আছেন, ডক্টর ঋতু মাথুর আছেন। প্রত্যেককে আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। আর যারা আমাদের শিক্ষার্থী বন্ধু প্রেজেন্ট এবং প্রসপেক্টিভ লার্নার্স তাদেরকেও আমি ধন্যবাদ দিয়ে শেষ করি। সবাই ভালো থাকবেন।